আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক দিন পর আরও একটা লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বায়োলজি যে অ্যাডমিশন ফ্রি কোর্স যে শুরু করছিলাম আমি, সেটার আজকে লেকচার নাম্বার 10। তোমরা জানো ইতিমধ্যে আমি 3টা চ্যাপ্টার শেষ করছিলাম। একটা হচ্ছে কোষ বিভাজন, আর একটা হচ্ছে তোমার নগ্নবীজীয় বা আবৃতবীজী, আর একটা হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। তো ইনশাল্লাহ আজকে আমরা উদ্ভিদ প্রজনন এই চ্যাপ্টারটাও শেষ করে ফেলবো, মানে 4টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে 10টা লেকচারে। তো উদ্ভিদ প্রজননের আজকে লাস্ট লেকচার। তোমরা জানো যে গত ক্লাসটাতে আমরা অনেকদিন পর আবার ব্যাক করছি। গত ক্লাসে আমরা উদ্ভিদ প্রজননের উপর ফার্স্ট লেকচার নিয়েছিলাম 2টা পার্টে, ফার্স্ট লেকচার পার্ট 1, ফার্স্ট লেকচার পার্ট 2। তো আজকে উদ্ভিদ প্রজননের সেকেন্ড লেকচার মানে লাস্ট লেকচার। তো এই লেকচারটা শেষ হলেই তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবা উদ্ভিদ প্রজননের উপর। তোমরা জানো এর আগে আমরা 3টা চ্যাপ্টার শেষ করেছিলাম এবং 3টা চ্যাপ্টারের উপরে কিন্তু এক্সাম নিয়েছিলাম। তো ঠিক সেমভাবে এই যে উদ্ভিদ প্রজনন আছে এটারও আজকে শেষ হয়ে যাবে, এবং ঠিক সেমভাবে উদ্ভিদ প্রজননের কিন্তু তোমরা কি দিবা, পরীক্ষা দিবা প্রশ্ন রেডি করার পর। আচ্ছা যাই হোক, পরীক্ষাটা আজকে হবে না, যেহেতু আমি অনেকদিন পর ব্যাক করছি। পরীক্ষাটা আমি আজকে হঠাৎ করে নেব না। পরীক্ষাটা তোমরা কালকেই দিবা এবং পরীক্ষাটা হবে উদ্ভিদ প্রজননের উপর, ঠিক আছে? উদ্ভিদ প্রজননের উপর আমার তাহলে তোমরা এখানে আজকে একটা লেকচার পাচ্ছ, এর আগে 2টা পার্ট ছিল, তার মানে টোটাল 3টা ভিডিও আছে। 3টা ভিডিওতে তোমরা উদ্ভিদ প্রজনন ক্লাসগুলো করে, তারপর বই পড়ে, তারপর কোয়েশ্চেন ব্যাংক সলভ করে, তারপর তুমি পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? আমি পরীক্ষা দেওয়ার সবসময় বলি যে তুমি পরীক্ষা যখন দিবে তখন 100% প্রিপারেশন নিয়ে দিতে পারো। যেমন লেকচার করলা, তারপর বই পড়লা, ঠিক আছে, তারপর কোয়েশ্চেন ব্যাংক সলভ করলা, মানে নিজেকে যাচাই করলা, এভাবে করে কি করতে পারো, পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারো। তো আজকে উদ্ভিদ প্রজননের উপর আমাদের দ্বিতীয় লেকচার। তার আগে তোমরা সবাই বলো কেমন আছো, আর ভাইয়ের কথা শোনা যাচ্ছে কিনা এবং ভয়েসটা ক্লিয়ার কিনা, এই 2টা জিনিস তোমরা আমাকে মেনশন করো, বলো কমেন্টে বলো যে ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটা ক্লিয়ার কিনা। ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা, ভিডিওটা ক্লিয়ার কিনা। তোমাদের বন্ধু বান্ধব সবাইদেরকে মেনশন দিয়ে দাও, ভিডিওটা শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও। তোমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের ভিডিওতে মেনশন করে দাও, এই লাইভ ভিডিওতে মেনশন করে দাও, এবং তোমার লাইভটা একটু শেয়ার করো। সবাই প্রত্যেকে যারা লাইভে আসো তারা প্রথমে এই কাজগুলো করে ফেলো, তাহলে আমরা ক্লাস শুরু করতে সুবিধা হয়, আমাদের ক্লাস করতে সুবিধা হয়। তোমরা একটু আমাকে বলো আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা, একটু বলো। সবাই কেমন আছো? তোমরা মাত্র 26 জন আছো, আমি বুঝতেছি না তোমরা সবাই কোথায় গেছো। লাইভে মাত্র 26 জন কেন? আজকের লাইভটা রেকর্ড থাকবে না, লাইভ নো রেকর্ড, ঠিক আছে? তোমরা আবার বলিও না ভাইয়া ডিলিট করে দিছে। আজকে লাইভ নো রেকর্ড, সরি। উদ্ভিদ প্রজননের লাস্ট লেকচার। তোমরা তাড়াতাড়ি ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো এবং লাইভটা একটু শেয়ার করতে থাকো। তোমরা যেহেতু বলছো অল ক্লিয়ার, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো এবং লাইভটা একটু শেয়ার করতে থাকো। দেখো, এটা হচ্ছে আজকে লাইভটা আমি রেকর্ড রাখতেছি না, তোমরা ইউটিউবেও দিব না, লাইভটা রেকর্ডও রাখতেছি না। যারা আজকে ক্লাস করবে তারাই করো, বাকিরা করার দরকার নেই, বিকজ বাকিরা হ্যাজ নো ইন্টারেস্ট, মানে বাকিদের কোনো ইন্টারেস্ট নেই, তাই বাকিরা না করলেও চলবে। আচ্ছা যাই হোক, টপিক হচ্ছে এটা টপিকটা একটু দেখো। ডিম্বকের ভিতরে ভ্রূণথলি ও ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া। তোমরা জানো এটা একটা ডিম্বক, আমি গত ক্লাসে পড়াইছি ডিম্বকের প্রকারভেদ, ঊর্ধ্বমুখী, অধোমুখী, নিম্নমুখী, এরকম ডিম্বকের প্রকারভেদ পড়াইছি। সো ঠিক সেম ভাবে এটা একটা ডিম্বক, হ্যাঁ। এটা জানো, তোমরা জানো এই পাশে আছে ডিম্বক রন্ধ্র, আর এগুলাকে আমরা বলছিলাম নিউসেলাস। তোমরা যারা ডিম্বকের গঠন পড়ছিলা, আমি পড়াইছিলাম তখন দেখছিলে এগুলো হচ্ছে নিউসেলাস।
এটা হচ্ছে ডিম্বকরন্ধ্র। এটার ভিতরে এখনো ভ্রূণথলি এবং ডিম্বাণু সৃষ্টি হয় নাই। আমরা দেখব যে এখান থেকে কিভাবে ভ্রূণথলি সৃষ্টি হবে এবং ডিম্বাণু সৃষ্টি হবে। এটাই হচ্ছে মেইন কথা, যে আমরা দেখব এই নিউসেলাসের বা এই ডিম্বকের ভিতরে কিভাবে ভ্রূণথলি ও ডিম্বাণু সৃষ্টি হয়। এটাই হচ্ছে টপিক। তোমরা হেডলাইন দিতে পারো এরকম যে ডিম্বকের ভিতরে ভ্রূণথলি ও ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া। তোমরা হেডলাইন দিতে পারো এরকম ডিম্বকের ভিতরে ভ্রূণথলি ও ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া। আমরা এখান থেকেই দেখব কিভাবে ডিম্বাণু এবং ভ্রূণথলি সৃষ্টি হয়। ওকে, দেখো এই নিউসেলাস এটা একটা টিস্যু, তো এটার অনেক কোষ থাকবে। তো এখন এই নিউসেলাসের ভিতরে একটা বড় কোষ থাকবে। তাহলে আমি যদি এখানে একটু বলি, এই নিউসেলাসের ভিতরে একটা কি থাকবে, অনেক বড় একটা কোষ থাকবে এবং ওই কোষটা ডিম্বকরন্ধ্রের কাছাকাছি থাকবে। তাহলে তোমরা দেখো এটা হচ্ছে ডিম্বকরন্ধ্র মানে ছিদ্র, এটা হচ্ছে ডিম্বকরন্ধ্র মানে ছিদ্র। এইটার কাছাকাছি একটা বড় কোষ থাকবে। তাহলে আমি ধরে নিলাম এটার কাছাকাছি এরকম একটা বড় কোষ আছে এই। তাহলে দেখো ডিম্বকরন্ধ্রের কাছাকাছি আছে, মানে এই জায়গাগুলোতে নাই কিন্তু, ঠিক এখানেই আছে। এটা নিউসেলাসেরই কোষ। হ্যাঁ, এই যে নিউসেলাস, এগুলো হচ্ছে নিউসেলাস কোষ। এই নিউসেলাসেরই একটি বড় কোষ থাকবে যেটা ডিম্বকরন্ধ্রের কাছাকাছি থাকবে। এই যে বড় কোষটা, এই বড় কোষের একটা নাম আছে, এটাকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। এটাকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। এটাকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। আমি আবার বলতেছি, নিউসেলাসে ডিম্বকরন্ধ্রের কাছাকাছি একটা বড় কোষ থাকে যেটাকে আমরা বলবো আর্কিস্পোরিয়াল কোষ। তাহলে আমি কি বলতে পারি, আর্কিস্পোরিয়াল কোষ কি? নিউসেলাসের বড় কোষ, নিউসেলাসের বড় কোষ। তারপর আর কি বলতে পারি, ডিম্বকরন্ধ্রের কাছাকাছি থাকে। খুবই ইম্পর্টেন্ট, ডিম্বকরন্ধ্রের কাছাকাছি থাকে। ডিম্বকরন্ধ্রের কাছাকাছি থাকে। দেখো এই যে দেখো ডিম্বকরন্ধ্র যেখানে, এখানেই পাচ্ছি আমরা এটাকে। আর একটা, এটা যেহেতু বড় কোষ তাহলে এটার নিউক্লিয়াসও বড় হবে এবং সাইটোপ্লাজমও ঘন হবে। তার মানে এটার নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন। তাহলে কি বললাম, এই নিউসেলাসে ডিম্বকরন্ধ্রের কাছাকাছি একটা বড় কোষ থাকে যেটা ডিম্বকরন্ধ্রের কাছাকাছি থাকে। এই বড় কোষটাকে বলে আর্কিস্পোরিয়াল কোষ এবং নিউক্লিয়াস বড় এটার। যেহেতু এটা বড় কোষ, এটা নিউক্লিয়াসও বড় দিলাম। এটা সাইটোপ্লাজম একটু ঘন দিতে হবে, কারণ এখান থেকে পরবর্তীতে দুইটা কোষ তৈরি হবে। তাই এটার নিউক্লিয়াসও বড় হইতে হবে যাতে ওই দুইটা কোষ পর্যাপ্ত পরিমাণ নিউক্লিয়াস পায়। এটা সাইটোপ্লাজমও ঘন হইতে হবে যাতে ওই দুইটা কোষ পর্যাপ্ত পরিমাণ সাইটোপ্লাজম পায়। ঠিক আছে, ওই দুইটা কোষ তৈরি হবে, তো ওরা যাতে পর্যাপ্ত পরিমাণ সাইটোপ্লাজম পায় তাই ঘন হয়, ওরা যাতে পর্যাপ্ত পরিমাণ নিউক্লিয়াস পায় তাই বড় হয়, কারণ এখান থেকে পরবর্তীতে দুইটা কোষ তৈরি হবে। এই যে আর্কিস্পোরিয়াল কোষ বললাম, এখন এই আর্কিস্পোরিয়াল কোষটা বিভাজিত হবে। আমি এখানে এভাবে দেখাচ্ছি, এই আর্কিস্পোরিয়াল কোষটা এভাবে কি হবে, বিভাজিত হবে। এটাকে আমি কি দিলাম, বিভাজন। কি দিলাম, বিভাজন। একটা তৈরি করবে দেয়াল কোষ, একটা তৈরি করবে দেয়াল কোষ, আরেকটা তৈরি করবে প্রাথমিক জনন কোষ। তার মানে আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে দুটি কোষ তৈরি করে, একটি হচ্ছে দেয়াল কোষ আর একটি হচ্ছে প্রাথমিক জনন কোষ। আমাদের দেয়াল কোষ সম্বন্ধে জেনে কোনো লাভ নেই, বিকজ দেয়াল কোষের কাজ হচ্ছে দেয়ালের মতো মানে প্রাচীর তৈরি করা। এটার কাজ হচ্ছে প্রাচীর তৈরি করা। তো এটা নিয়ে আমাদের ফার্দার পড়ার দরকার নেই, আমরা জনন কোষ নিয়ে পড়বো, কারণ আমাদের কি তৈরি করতে হবে, ডিম্বাণু তৈরি করতে হবে। আর ডিম্বাণু কি দেয়াল কোষ থেকে কখনো তৈরি হবে? হবে না। এটার কাজ তো দেয়াল তৈরি করা মানে প্রাচীর তৈরি করা। জনন কোষ থেকেই ডিম্বাণু তৈরি হবে। যে আমাদেরকে এই প্রাথমিক জনন কোষটা নিয়ে কি করতে হবে, কাজ করতে হবে। তার মানে এই যে প্রাথমিক জনন কোষটা দেখতেছ, এইখানে থাকে স্ত্রী রেণু মাতৃকোষ। এইখানে কি থাকে, এইখানে থাকে স্ত্রী রেণু মাতৃকোষ। তোমরা জানো মাতৃকোষকে আমরা ডিপ্লয়েড বলে থাকি,
তাই স্ত্রী রেণু মাতৃকোষ হবে ডিপ্লয়েড। কোথায় থাকে? প্রাথমিক জনন কোষে থাকে স্ত্রী রেণু মাতৃকোষ। তোমরা গত ক্লাস যারা পড়ছো তারা এই স্ত্রী রেণু শব্দটা পড়েছিলা, গত ক্লাস যারা পড়ছো তারা স্ত্রী রেণু শব্দটা পাইছিলা, তো আমি এখানে এটা নিয়ে আর বলতেছি না। প্রাথমিক জনন কোষে থাকে কি স্ত্রী রেণু মাতৃকোষ, এবং গত ক্লাসে আমি কিছু টার্মও বলছিলাম যেখান থেকে বলছি যে প্রশ্ন আসতে পারে, সো তোমাকে বুঝতে হবে। যেমন স্ত্রী রেণু মাতৃকোষ থেকে তৈরি হবে স্ত্রী রেণু, স্ত্রী রেণু মাতৃকোষ থেকে কি তৈরি হবে? স্ত্রী রেণু। আবার স্ত্রী রেণু থেকে তৈরি হবে ভ্রূণতলী, ভ্রূণতলীর ভিতরে থাকবে ডিম্বাণু। তো এখানে অনেক প্রশ্ন করা যায়। তো এই যে স্ত্রী রেণু মাতৃকোষ, এখানে মিউসিস ঘটবে। এখানে কি ঘটবে? মিউসিস। তোমরা জানো মিউসিস যদি ঘটে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, মানে এটা ছিল টুয়াইস এন, এখন হয়ে যাবে এন। আর তোমরা জানো মিউসিসের 4টা কোষ তৈরি হয়, তার মানে এখানে আমি 4টা কোষ দেখাচ্ছি, 4টা কোষ, আরেকটা কোষ দেখাচ্ছি, একটু বড় দিচ্ছি, এটা আরেকটা কোষ, এবং সবগুলা কিন্তু হ্যাপ্লয়েড, তাই না? কারণ এটা যদি টুয়াইস এন হয় তাহলে এগুলো সবগুলো হবে এন 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 এন, ঠিক আছে না? আমরা তো জানি ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে যায়, তার মানে এটা হচ্ছে, এটাকে আমি ধরে নিলাম এন আর কি, এটাকে আমি জাস্ট এটাকে এন বললাম। আর মনে রাখবা এই 3টা যে কোষগুলা এগুলা কার্যকর না, তাই এগুলা নষ্ট হয়ে যায়। এই 3টে স্ত্রী রেণু, এগুলো স্ত্রী রেণু, স্ত্রী রেণু মাতৃকোষ থেকে কি তৈরি হবে? স্ত্রী রেণুই তো তৈরি হবে, নাম দেখেই বোঝা যায়। দেখো স্ত্রী রেণু মাতৃকোষ মানে স্ত্রী রেণু তৈরি করবে, ঠিক আছে? তো এখন যেরকম বলে না আবুলের মা, তা আবুলের মা বললে আমরা বুঝতে পারি আসলে এটা ওর সন্তানটাকে, ওর সন্তান হচ্ছে আবুল। ঠিক সেম ভাবে স্ত্রী রেণু মাতৃকোষ দেখলে বুঝতে পারি ওর সন্তানটা মানে কি তৈরি হবে? স্ত্রী রেণু তৈরি হবে, তাই না? তো স্ত্রী রেণু 4টা তৈরি হবে বিকজ মিউসিসের 4টা তৈরি হয়, আর সবগুলো এন হবে বিকজ তোমরা জানো ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এখন এই 3টা কার্যকর না, মানে কোনো কাজে আসে না, তাই নষ্ট হয়ে যাবে। একমাত্র এই যে বড় যেটা দেখতেছো এটাই হচ্ছে কার্যক্ষম, এটাকে বলে কার্যকরী স্ত্রী রেণু, এটাই হচ্ছে কার্যক্ষম, এটাকে বলা হয় কার্যকরী স্ত্রী রেণু হুইচ ইজ হ্যাপ্লয়েড। তার মানে আমার এই 3টার দরকার নাই, কারণ এগুলো কোনো কাজে আসবে না, এগুলো নষ্ট হয়ে যাবে। আমার এই কার্যকরী স্ত্রী রেণু একটাই যথেষ্ট। এই কার্যকরী স্ত্রী রেণু তো দেখো, এই দেখো এটা একটা কোষ, কিন্তু কোষ ভিতরে নিউক্লিয়াস আছে, এটা একটা কোষ ভিতরে কিন্তু নিউক্লিয়াস আছে। এই দেখো এগুলো কি, এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এটা কোষ, হ্যাঁ পুরাটা হচ্ছে একটা কোষ। তাহলে এখন কি হবে? এখন ঘটনা একদম সিম্পল। এই কার্যকরী স্ত্রী রেণু থেকে স্ত্রী রেণুর ভিতরে যে নিউক্লিয়াস আছে, খেয়াল করবা এটা ভাইয়া নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা বিভাজিত হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কার্যকরী স্ত্রী রেণু। এটার ভিতরে যে নিউক্লিয়াসটা আছে এটা বিভাজিত হবে, বিভাজিত হলে একটা নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াস তৈরি হবে? 2টা। তো একটা দিতে হবে এই পোলে, আর একটা দিতে হবে এই পোলে। আস্তে আস্তে কিন্তু আমাদের ডিম্বাণু আসবে, একটা দিতে হবে এই পোলে আর একটা দিতে হবে এই পোলে। তাহলে কার্যকরী স্ত্রী রেণুর নিউক্লিয়াসটা প্রথমে বিভাজিত হয়ে 2টা নিউক্লিয়াসে পরিণত হয় এবং এগুলো পোলের দিকে চলে যায়। এখন পরবর্তী ধাপে কি হবে বলো? পরবর্তী ধাপে ঘটনা হবে এই নিউক্লিয়াসটা আর একা থাকতে চাইবে না, কারণ এরা দুজন একা হয়ে গেছে। তো এই নিউক্লিয়াস বিভাজিত হয়ে 2টা নিউক্লিয়াস তৈরি করবে, এই নিউক্লিয়াস বিভাজিত হয়ে 2টা নিউক্লিয়াস তৈরি করবে। তাহলে এখন হইলো 2টা। তারপর কি ঘটনা দেখো, তারপর ঘটনা হচ্ছে এ আবার বিভাজিত হইতে চাইবে। তাহলে এ যদি বিভাজিত হইতে চায় তাহলে 2টা নিউক্লিয়াস রূপান্তরিত হবে, এ আবার বিভাজিত হয়ে চলে 2টা। এ যদি বিভাজিত হইতে চায় তাহলে 2টা নিউক্লিয়াসে কনভার্ট হবে, এ বিভাজিত হয়ে চলে 2টা। তাহলে দেখো টোটাল 8টা নিউক্লিয়াসের কি করছে? সৃষ্টি হয়েছে। এখন কি হবে দেখো, এখন হচ্ছে লাস্ট ঘটনা, সেটা হচ্ছে এখানকার 4টার মধ্যে একটা মাঝখানে চলে আসবে, এখানকার 4টার মধ্যে একটা মাঝখানে চলে আসবে, একটা আলাদাভাবে বন্ধন গঠনের জন্য। ওরা চাচ্ছে না, এখানে হিজিবিজি হয়ে গেছে, দেখো সেটটা জায়গা এমনিতে কম, হিজিবিজি হয়ে গেছে, একটু স্পেস দরকার, একটু পার্সোনাল স্পেস দরকার যাতে সুন্দর সময় কাটাতে পারে। তো সুন্দর সময় কাটানোর জন্য এখান থেকে একটা চলে আসবে এখানে, এখান থেকে একটা চলে আসবে এখানে, এখানে বাকি তাহলে 3টা থাকতেছে আর কি, 1 2 3টা, এখানেও 3টা থাকতেছে, 1 2 3টা। এটাই হচ্ছে ভ্রূণতলী।
আর এই নিউক্লিয়াসগুলো পরবর্তীতে কোষে কনভার্ট হবে। যেমন আমি এখানে যদি কোষ দিই, দেখো কোষে কনভার্ট হয়েছে। এখন দেখো এটা একটু বড় হবে, এগুলো একটু ছোট হবে। এখানে আছে ডিম্বক রন্ধ্র, এখানে আছে ছিদ্র, যাতে এখানে আছে একটা ছিদ্র, এটা হচ্ছে ডিম্বাণু আর কি। এই জিনিসটা হচ্ছে ডিম্বাণু, এই জিনিসটা হচ্ছে ডিম্বাণু, এই জিনিসটা হচ্ছে ডিম্বাণু। কারণ ডিম্বাণু থাকে এই ডিম্বক রন্ধ্রের দিকে, যাতে শুক্রাণু এসে ইজিলি একে নিষিক্ত করতে পারে, এবং ডিম্বাণু একটু বড় হয় যাতে শুক্রাণু একে চিনতে পারে। কারণ এতগুলা কোষের ভিড়ে ডিম্বাণুকে চেনাতে একটু কঠিন হবে, তাই ডিম্বাণু একটু বড় হয়। তো দেখো আমি প্রথমে কি বলছিলাম, ভ্রূণতলী গঠন করছি। দেখো স্ত্রী রেণু থেকে কি, তার মানে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে ভ্রূণতলী কোত্থেকে সৃষ্টি হয়, আনসার হবে কোত্থেকে, স্ত্রী রেণু থেকে। একটা প্রশ্নের উত্তর তুমি পারি গেছো। যদি বলে প্রশ্নে ভ্রূণতলী কোত্থেকে সৃষ্টি হয়, স্ত্রী রেণু থেকে, দেখো আমি স্ত্রী রেণু থেকে এটা তৈরি করছি নাকি আমি অন্য কোথাও থেকে তৈরি করছি, তাহলে একটা প্রশ্ন পেরে, এগুলো বেসিক জিনিস। দেখো তোমার চিত্রটা মাথায় থাকলেই তোমার বেসিকটা এমনিই মনে পড়বে। স্ত্রী রেণু থেকে এটা কি ভ্রূণতলী সৃষ্টি হয়েছে, আর ভ্রূণতলীর ভিতরেই আছে ডিম্বাণু। তাহলে এভাবেই আমরা তোমার এই নিউসেলাসের ভিতরে ভ্রূণতলী তথা কি তৈরি করতে পারি, ডিম্বাণু তৈরি করতে পারি। আশা করি এই টপিকটা বুঝছো। এই টপিকটা যদি বুঝে থাকো, এখন আমরা একটা নতুন টপিকে যাই, সেটা হচ্ছে নিষেক। কারণ এর আগে আমরা শুক্রাণু তৈরি করছিলাম এবং আজকে আমরা ডিম্বাণু তৈরি করছিলাম। যখন শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়ে যায় তখন আরেকটা জিনিসই বাকি থাকে, সেটা হচ্ছে এদের মিলনটা করানো, মানে নিষেকটা করানো। তোমরা যদি এতটুকু বুঝে থাকো তোমার কমেন্টে বলো যে ভাইয়া বুঝছি, ডান, অল ক্লিয়ার, আর নেক্সট টপিকে যেতে পারেন। আর আজকের লাইভটা আমরা রেকর্ড রাখবো না, তো তোমরা যারা ক্লাস করছো তারা ক্লাস করে বই পড়বা এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা। ওকে, তোমরা তাড়াতাড়ি বলো এতটুকু বুঝছো কিনা। ডান বলছো, ওকে ঠিক আছে। তোমরা ডান যদি বলো তাহলে ভাই এটা মুছে দিতে পারি। দেখো এখন তো গুরুত্বপূর্ণ জিনিস, এখান থেকে এখন যা পড়াবো সব গুরুত্বপূর্ণ ফর মেডিকেল, ফর ভার্সিটি। সেটা হচ্ছে নিষেক। তোমরা নিষেক বলতে কি বুঝো, বা ইংরেজিতে বলে ফার্টিলাইজেশন। নিষেক, নিষেক বলতে আমরা একটা জিনিসই বুঝি, খুবই সিম্পল, সেটা হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন। তাহলে আমি যদি নিষেক বলি তাহলে ভাই এখানে আসবে কি, শুক্রাণু হুইচ ইজ হ্যাপ্লয়েড প্লাস ডিম্বাণু। ডিম্বাণুর আরেক নাম হচ্ছে এগ, আরেক নাম হচ্ছে ওভাম, আরেক নাম হচ্ছে উস্ফিয়ার। কতগুলো নাম, হ্যাপ্লয়েড। মিলে কি হবে বলতো, জাইগোট। ডিম্বাণু আর শুক্রাণু মিলে যে জিনিসটা তৈরি হবে জাইগোট। জাইগোটের আরেক নাম হচ্ছে উস্ফোর। এবং তোমরা বলো এন আর এন কত, 2n, তাই জাইগোট হবে 2n। আমরা এটাই কিন্তু সচরাচর নিষেক বলি, যেখানে শুক্রাণু আর ডিম্বাণু মিলবে, মিলে জাইগোট তৈরি করবে, মানে উস্ফোর তৈরি করবে। উস্ফোরও বলতে পারে তোমাকে ঘুরানোর জন্য, উস্ফোরও বলতে পারে ঘুরানোর জন্য। সো অল্টারনেটিভ নামগুলো সবসময় মনে রাখবা, অল্টারনেটিভ নেম সবসময় মনে রাখবা। একটু ঘুরানোর জন্য অল্টারনেটিভ নেমটা প্রশ্নে দিয়ে দিতে পারে। তো এটাই হচ্ছে নিষেক। এখন এই নিষেকটা কিভাবে ঘটে সেটা যদি আমি একটা চিত্রের মাধ্যমে দেখাই, এই চিত্রটা যদি ফোকাস করো, এটা তোমরা অনেকেই জানো, চিত্রটা এটা ছোটবেলা থেকেই পড়ে আসতেছ, তো ওই চিত্রটা তো জানবা, ওটার মাধ্যমে আরো কিছু জিনিস আমরা এক্সট্রা জানতে পারবো। সেটা হচ্ছে দেখো আমি যদি একটু গর্ভাশয়টা আঁকি, তোমরা সবাই জানো গর্ভাশয় হচ্ছে এরকম, আমি যদি একটু গর্ভাশয়টা আঁকি, তোমরা জানো যে এটা গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা গর্ভদণ্ড, আর এটাই হচ্ছে তোমার গর্ভাশয়।
আর গর্ভাশয়েতে মূলত ডিম্বক থাকে, এই গর্ভাশয়ের ভিতরেই ডিম্বক তা তোমার থাকে। তা আমি এখানে যদি আমি ওই ভ্রূণথলিটা দেখাই, আমার তো এত কিছু আঁকার দরকার নাই, আমি তোমার ওই ভ্রূণথলিটাই এঁকে দেখাচ্ছি এখানে, ঠিক আছে? এখানে এগুলো একটু বড় করে দিই, দেখো এটা হচ্ছে আমার ডিম্বাণুটা, আমি সিম্পল ভাবে আঁকতেছি। এটা হচ্ছে আমার ডিম্বাণুটা, আমার বাকিগুলো আঁকার দরকার নাই, মানে আমার প্রতিবাদক কোষ আঁকার দরকার নাই, আমার সেকেন্ডারি নিউক্লিয়াসটা আঁকার দরকার আছে। এখানে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, এখানে আছে প্রতিপাদক কোষ, এখানে আছে সহকারী কোষ, এগুলো আঁকার দরকার নেই। তাও আমি এখানে একটু বোঝাচ্ছি। এটা হচ্ছে ডিম্বাণু, এটা হচ্ছে ডিম্বাণু, এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। এই দুইটা জিনিসই আমাদের দরকার আছে। দেখো যখন পরাগরেণু এখানে আসবে, এই গর্ভমুণ্ডে পতিত হবে, এটা হচ্ছে পরাগরেণু। তোমরা জানো পরাগরেণু যখন গর্ভমুণ্ডে পতিত হয়, তখন এই পরাগরেণুটা এই গর্ভমুণ্ডকে ছিদ্র করে একটা নালী বাইর করে, এভাবে একটা নালী সৃষ্টি করে, এভাবে একটা লম্বা নালী সৃষ্টি করে, এভাবে একটা লম্বা নালী সৃষ্টি করে কিসের উদ্দেশ্যে? সেটা হচ্ছে এই ডিম্বক রন্ধ্র, এটা হচ্ছে কি ডিম্বক রন্ধ্র, এই জিনিসটা কি ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্রটা গি উন্মুক্ত হয়ে ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। এভাবে একটা পরাগরেণু, পরাগ নালিকা সৃষ্টি হয়ে এখানে এসে পতিত হবে। দেখছ সিস্টেমটা কেমন? দেখছ যে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়েছে, তারপর এখান থেকে একটা পরাগ নালিকা সৃষ্টি হয়েছে, এবং পরাগ নালীটা সরাসরি ডিম্বক রন্ধ্রে গিয়ে উন্মুক্ত হয়েছে, যাতে পরাগ নালিকার ভিতর যে শুক্রাণুগুলো আছে, এই শুক্রাণুগুলো ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। এতটুকু তো তোমরা জানো, কারণ আমরা তো এই জিনিসটা আমরা যখন শুক্রাণু তৈরি করছিলাম ওখানে দেখছিলাম, এখানে বিস্তারিত আর বলতেছি না। তো এখন ঘটনা হচ্ছে কি, ঘটনা কি হচ্ছে যদি আমি একটু বলি এখানে ঘটনা কি হচ্ছে, তাহলে দেখো সেটা হচ্ছে এই নিষেকের ধাপ। নিষেকের ধাপ 1 নাম্বার কি? নিষেকের ধাপে 1 নাম্বারটা কি একটু ভালোভাবে খেয়াল করবা। সেটা হচ্ছে গর্ভমুণ্ডে, গর্ভমুণ্ডে পরাগরেণুর, প্রথমে দেখো গর্ভমুণ্ডতে আসছে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম মানে কি আমি বুঝাচ্ছি, কিছুই না, এটা মানে গর্ভমুণ্ডে যখন পরাগরেণুটা পড়ে তখন ওখান থেকে যে পরাগ নালিকাটা সৃষ্টি হয়েছে লম্বা, এটাই বুঝাচ্ছে। তার মানে এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো পরাগ নালিকা সৃষ্টি, পরাগ নালিকা সৃষ্টি মানে পরাগ রেণু থেকে পরাগ নালিকা তৈরি হয়েছে, এটাই তো না 2 নাম্বার। এটাই তো ফার্স্ট ধাপ হয়েছিল, দেখো আমি তো এটাই করছিলাম প্রথমে। 2 নাম্বার, এখন দেখো পরাগ নালীটা যখন এদিক দিয়ে যাচ্ছে, এখানে তো আশেপাশে কোষ থাকবে, তাই না? এটা তো এরকম ভিতরে ফাঁপা না, এখানে যেরকম ফাঁপা মনে হচ্ছে এটা তো আসলে ফাঁপা না, এখানে কোষ টোষ আছে। তো মনে করে দেখো একটা নালিকা যদি ভিতর দিয়ে একটা ময়লা আবর্জনার ভিতর দিয়ে যদি তুমি কোনো একটা কিছু প্রবেশ করাতে চাও, ওখানে যদি ময়লা আবর্জনা অনেক বেশি থাকে, তাহলে তুমি সহজে ভিতরে প্রবেশ করাতে পারবে না। তো ভিতরে প্রবেশ করানোর জন্য তুমি কিছু হয়তো কাজ করবা, যেমন এটাকে বেশি ধার করবা বা সামাও কিছু একটা করবা, বা কোথাও কোনো কিছু যদি তুমি প্রবেশ করাতে চাও, যদি ঘর্ষণ বেশি কাজ করে তাহলে তুমি ঢুকাতে পারবে না বা প্রবেশ করাতে পারবে না। তাহলে একটা স্মুথ যাত্রা যেহেতু হতে পারে, একটি স্মুথ যাত্রার জন্য এই পরাগ নালিকা বা এইখান থেকে বিভিন্ন কেমিক্যাল নিঃসরিত হয়। কেমিক্যালগুলা এখানকার যে আশেপাশের যে কোষগুলো আছে, কোষগুলাকে নষ্ট করে ফেলে, ফলে একটি স্মুথ যাত্রা আমরা দেখতে পাই। নর্মালি কিন্তু এত যাত্রাটা এরকম এত সোজা না, বিকজ এখানে কোষ টোষ থাকে, তো ঘর্ষণ কাজ করে বিদায় কি করতে পারবে না, এটা ভিতরে প্রবেশ করতে পারবে না। তাই এর যাত্রাটা যাতে স্মুথ হয়, তাই কিছু কেমিক্যাল রিলিজ করে, খুবই ইম্পর্টেন্ট। এই কেমিক্যালগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। এই কেমিক্যালগুলো রিলিজ করলে আশেপাশের কোষগুলা নষ্ট হয়ে যায়, ফলে এখানে ফাঁকা তৈরি হয়, এখানে ফাঁকা তৈরি হয়, ফলে সুন্দর করে এটা প্রবেশ করতে পারে। তাহলে এটাই হবে হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ, সেটা হচ্ছে পরাগ নালিকার গর্ভাশয়মুখী যাত্রা।
গর্ভাশয়মুখী যাত্রা ও এতে শুক্রাণুর সৃষ্টি। শুক্রাণু কয়টা তৈরি হবে? দুইটা। ধরো আমি যদি দেখাই এখানে কয়টা শুক্রাণু তৈরি হবে, আগে থেকেই তৈরি করা থাকবে পরাগনালিকার ভিতরে, এই যে দুইটা, আমাদের ওগুলো দেখাইছি দুইটা শুক্রাণু তৈরি। এটা তোমরা জানো, যখন আমরা এই শুক্রাণু কিভাবে তৈরি হয় দেখছিলাম, তখন কিন্তু আমরা এগুলো দেখাইছি, এখানে তো বিস্তারিত বলার দরকার নেই, কারণ এগুলো আগের ক্লাসেই পরে বলছি। শুক্রাণু কিন্তু দুইটাই তৈরি হবে, এটা মাথায় রাখবে, একটা না, দুইটা তৈরি হবে। এখন এই যে গর্ভাশয়মুখী যাত্রাটা কিসের কারণে হয়, গর্ভাশয়মুখীটা কিসের কারণে সেটাই আমি বলছিলাম। একটু কিছু কেমিক্যাল রিলিজ করে পরাগনালিকা, কিছু কেমিক্যাল রিলিজ করে, যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কেমিক্যালগুলো কি কি? সেটা হচ্ছে সেলুলোজ, কেমিক্যালগুলো লিখো, সেলুলোজ এনজাইম, পেকটিনেস এনজাইম। তার মানে এই যে পরাগনালিকা আছে, পরাগনালিকা কি কি এনজাইম নিঃসরণ করে? এগুলো এনজাইম কেন? কারণ আমরা জানি যে এটা সেলুলেস হবে, মেবি সেলুলেস হবে, সরি নট সেলুলোজ, সেলুলেস, তারপর পেকটিনেস, নামের শেষে এইচ থাকবে, এইচ থাকলে এটাকে কি বলে? এইচ থাকলে এটাকে এনজাইম বলে। তাহলে সেলুলেস, পেকটিনেস এগুলো কি? এনজাইম। এবং মজার বিষয় কি, একটা আয়ন লাগবে, ওই আয়নটা হচ্ছে ক্যালসিয়াম 2+, খুবই গুরুত্বপূর্ণ। তার মানে পরাগনালিকা যাতে স্মুথলি যেতে পারে, তাই সেলুলেস, পেকটিনেস, ক্যালসিয়াম 2+ নিঃসরণ করে, যাতে আশেপাশের কোষগুলা নষ্ট হয়ে যায় বা গলে যায়, ফলে সুন্দর করে যেতে পারবে। তাহলে সেলুলেস, পেকটিনেস, ক্যালসিয়াম 2+ গর্ভমুণ্ডের কোষ বিগলন করে গমন পথ সৃষ্টি করে। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, সেটা হচ্ছে পরাগনালিকার গর্ভাশয়মুখী যাত্রা মানে এভাবে যাচ্ছে, এবং যাওয়াটা এত স্মুথলি হচ্ছে কেন? কারণ পরাগনালিকা এই জিনিসগুলো নিঃসরণ করতেছে, সেলুলেস, পেকটিনেস, ক্যালসিয়াম 2+, খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা জিনিস জানা। আচ্ছা, 3 নম্বরে কি হতে পারে? এই যে পরাগনালিকা কিন্তু আস্তে আস্তে এখানে প্রবেশ করতেছে, এই দেখো পরাগনালিকাটা আস্তে আস্তে ভ্রূণথলিতে প্রবেশ করতেছে। তাহলে 3 নম্বর স্টেপ কি? পরাগনালিকার ভ্রূণথলিতে প্রবেশ ও শুক্রাণু নিক্ষিপ্তকরণ। দেখো আস্তে আস্তে এটা এখানে ভিতরে যাবে, ভিতরে গিয়ে আস্তে আস্তে যে দুইটা শুক্রাণু আছে, প্রথমে একটা শুক্রাণু যাবে, তারপর আরেকটা শুক্রাণু যাবে, গিয়ে নিষেক করবে। তাহলে এতটুকু তো আমরা বুঝতে পারছি যে সিম্পল একটা ধাপ, সেটা হচ্ছে নিষেকের ধাপ 3টা, 1 2 3, যে এভাবে যাবে। এখন 4 নম্বরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মিলন। সেটা হচ্ছে প্রথমে শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটবে। তো প্রথমে আমি যদি 4 নম্বর স্টেপটা বলি, খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা, শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন, এবং শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলনে কি তৈরি হয়? জাইগোট। শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলনে কি তৈরি হয়? জাইগোট। পরবর্তীতে এই জাইগোটটাই মূলত কি হয়ে যায়? ভ্রূণ। তোমরা জানো যে ভ্রূণ তৈরি হইতে হবে, তো ভ্রূণ তৈরি হবে কোত্থেকে? এই জাইগোট থেকে। এখন শুক্রাণুর আর ডিম্বাণুর মিলনকে একটা নামে ডাকা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় সিনগ্যামি। এটা আসতে পারে পরীক্ষায় যে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে কি বলে? শুক্রাণুর ও ডিম্বাণুর মিলনকে বলা হয় সিনগ্যামি। মনে রাখবা, সিনগ্যামি শব্দটা তুমি যেখানেই পাবা মনে রাখবা এটা শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন। শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলনকে বলা হয় সিনগ্যামি, এটা পরীক্ষায় আসবে। এবং শুক্রাণুর সাথে মানে জাইগোটটা হবে, আমরা জানি জাইগোটটা আস্তে আস্তে কি হবে? ভ্রূণ হবে। ভ্রূণটা আস্তে আস্তে কি হবে? উদ্ভিদ হবে, বীজ হবে। তারপর বীজ থেকে আস্তে আস্তে কি হবে? চারা হবে। চারা থেকে আস্তে আস্তে কি হবে? উদ্ভিদ হবে। তাহলে এটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন, সিনগ্যামি। এবং শুক্রাণু ডিম্বাণুর জাইগোট তৈরি হয়, জাইগোট থেকে কি তৈরি হয়? ভ্রূণ তৈরি হয়।
আচ্ছা ভাই এটা তো বুঝলাম, কিন্তু এখানে যে একটা সেকেন্ডারি নিউক্লিয়াস আছে যেটা কিন্তু 2n, খেয়াল করবা সেকেন্ডারি নিউক্লিয়াস 2n, কারণ কয়টা দেখো দুইটা, একটা দুইটা, আর ডিম্বাণু হচ্ছে n, ডিম্বাণু হচ্ছে n। এখন 5 নম্বরে দেখো এটা গেল নিষেক। এখন আরেক এই শুক্রাণুটা না তোমার নিষেক করছে কে? এই যে শুক্রাণুটা বাকি আছে এটা কার সাথে মিলিত হবে? এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। তার মানে বাকি যে শুক্রাণুটা আছে এই বাকি শুক্রাণুর সাথে যখন সেকেন্ডারি নিউক্লিয়াস যুক্ত হবে, সেকেন্ডারি নিউক্লিয়াস যুক্ত হবে, সেকেন্ডারি নিউক্লিয়াস যুক্ত হবে, সেকেন্ডারি নিউক্লিয়াস যখন যুক্ত হবে তখন এখান থেকে যে জিনিসটা তৈরি হবে এটাকে বলা হয়, বা এই মিলনটাকে বলা হয়, মিলনটাকে বলা হয় ত্রিমিলন। ত্রিমিলন। এখন তোমরা জিজ্ঞেস করবে 3 মানে কি? 3 মানে 3। দেখো এখানে একটা, এখানে কয়টা? দুইটা। সেকেন্ডারি নিউক্লিয়াস কয়টা? দুইটা। তাহলে 2 একে কত? 3। ত্রিমিলন। অনেক সময় পরীক্ষায় আসে ত্রিমিলন কি, অনেক সময় পরীক্ষায় আসে ত্রিমিলন কি, এটা আসতে পারে। তো মনে রাখবা শুক্রাণুর সাথে সেকেন্ডারি মিলন ত্রিমিলন। এখন ত্রিমিলনে কি তৈরি হয়? ত্রিমিলনে কি তৈরি হয় এটা খুবই ইম্পর্টেন্ট। ত্রিমিলনে যেটা তৈরি হয় সেটা হচ্ছে শস্য বা শ্বাস বা এন্ডোস্পার্ম। অনেকগুলো নাম জানতে হবে, অল্টারনেটিভ নাম সহ জানতে হবে। শস্য বা শ্বাস বা এন্ডোস্পার্ম। মনে রাখবা শস্য বা শ্বাস বা এন্ডোস্পার্ম হচ্ছে ট্রিপ্লয়েড, মানে 3n। দেখো n + 2n = 3n। এটা পরীক্ষায় আসে যে এন্ডোস্পার্ম বা শস্য কোন ধরনের, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড। আনসার হচ্ছে ট্রিপ্লয়েড। শুক্রাণুর সাথে সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলনকে কি বলে? ত্রিমিলন। এটা পরীক্ষায় আসে। ত্রিমিলনের কারণে কি সৃষ্টি হয়? শস্য বা শ্বাস বা এন্ডোস্পার্ম। ত্রিমিলনের কারণে কি সৃষ্টি হয়? শস্য বা শ্বাস বা এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম কোন ধরনের? ট্রিপ্লয়েড। অনেকগুলো প্রশ্ন করা যায় জাস্ট একটা সিঙ্গেল লাইন থেকে, একটা সিঙ্গেল লাইন থেকে অনেকগুলো প্রশ্ন করা যায়। বলবে শুক্রাণু সেকেন্ডারি মিলনকে কি বলে? ত্রিমিলন। ত্রিমিলনের ফলে কি সৃষ্টি হয়? শস্য বা শ্বাস বা এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম কোন ধরনের? ট্রিপ্লয়েড। অনেক প্রশ্ন করা যায় একটা সিঙ্গেল লাইন থেকে চাইলে। ঠিক আছে, তোমরা ওভাবেই কিন্তু পড়বা, তোমরা ওভাবেই কিন্তু কি পড়বা। এখন মনে রাখবা এই যে 4 নাম্বার এবং 5 নাম্বার মানে শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন এবং শুক্রাণুর সাথে সেকেন্ডারি, এটাকে বলা হয় দ্বিনিষেক। এটাকে বলা হয় দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। তো আমাদেরকে যখন নগ্নবীজের আবৃতবীজ চ্যাপ্টারটা পড়াইছি তখন এই দ্বিনিষেক নিয়ে একটু আলোচনা করছিলাম। দ্বিনিষেক সবসময় আবৃতবীজ উদ্ভিদেই, মানে আবৃতবীজ উদ্ভিদের একটা বৈশিষ্ট্য, আবৃতবীজ উদ্ভিদে দ্বিনিষেক ঘটবে, নগ্নবীজ উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না। বাট ব্যতিক্রমও পড়েছিলাম, ইফেড্রা নামক নগ্নবীজিতে দ্বিনিষেক ঘটে, বাট নর্মালি নগ্নবীজিতে দ্বিনিষেক ঘটে না। বাট ইফেড্রা নামক ব্যতিক্রম লগ্নবীজিতে দ্বিনিষেক ঘটে, এটা আমরা পড়াইছিলাম এবং পরীক্ষায়ও দিয়েছিলাম। তো মনে রাখবা এই দুইটাকে বলা হয় দ্বিনিষেক। মনে রাখবা এটা আবৃতবীজির বিশেষ বৈশিষ্ট্য, এটা আবৃতবীজির বিশেষ বৈশিষ্ট্য। আবৃতবীজিতে দ্বিনিষেক ঘটেই, নগ্নবীজিতে ঘটে না। বাট একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ইফেড্রা। এটা পরীক্ষায় আসে যে নিচের কোনটিতে দ্বিনিষেক ঘটে, অনেক সময় ইফেড্রাটা দিয়ে দিবে, তো ইফেড্রা আনসার হবে, বিকজ এটা ব্যতিক্রম। ঠিক আছে, এটা ব্যতিক্রম। এটা নগ্নবীজ বা আবৃতবীজিতে আমরা পড়াইছিলাম, তো এখানে ওটা আর বলতেছি না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কিন্তু নিষেকের ধাপ দেখলাম এবং নিষেকের ধাপের ভিতরেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। নিষেকের ধাপেই আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে এগুলোই তো নিষেকের ধাপ, এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখছি যেগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে। তাহলে আমাদের কিন্তু নিষেক শেষ, আমাদের কিন্তু নিষেক শেষ, আমাদের কিন্তু নিষেক শেষ। এখন আমাদেরকে দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, সেটা হচ্ছে নিষেকের পরিণতি। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, সেটা হচ্ছে নিষেকের পরিণতি। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, এটা হচ্ছে কি? নিষেকের পরিণতি। নিষেকের পরিণতি মানে নিষেক হওয়ার পর কোন জিনিসটা কি হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মেডিকেলে বেশি আসে এবং ভার্সিটিতেও অবশ্যই আসে, খুবই ইম্পর্টেন্ট। দেখবা প্রথমে দেখো শুক্রাণুর সাথে যখন আমরা ডিম্বাণুর মিলন ঘটাইছিলাম তখন জাইগোট তৈরি হয়েছিল, এবং আমি বলছি জাইগোটটা পরবর্তীতে ভ্রূণ হবে। তার মানে এই যে আমাদের যে জাইগোটটা কি হবে? ভ্রূণ হবে। আমি একটু আগেই কিন্তু বলছিলাম
জায়গোটটা কি হবে? ভ্রূণ হবে, আমি একটু আগেই বলছিলাম। এখন দেখো ভ্রূণে কিন্তু তিনটা অংশ থাকে, ভ্রূণে কিন্তু তিনটা অংশ থাকে, খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভ্রূণ কাণ্ড, একটা হচ্ছে বীজপত্র, আর একটা হচ্ছে ভ্রূণমূল। খুবই ইম্পর্টেন্ট। বলবে যে নিচের কোনটি ভ্রূণের অংশ নয়, এই তিনটা বাদে যেটা অপশনে দিবে সেটাই বলবে। নিচের কোনটি ভ্রূণের অংশ নয়, এই তিনটা বাদে যেটা অপশনে দিবে আনসার সেটাই। তাহলে ভ্রূণের তিনটি অংশ, ভ্রূণকাণ্ড, বীজপত্র এবং ভ্রূণমূল। পরবর্তীতে এই ভ্রূণটাই মূলত হবে কি? পূর্ণাঙ্গ উদ্ভিদ। কি হবে? পূর্ণাঙ্গ উদ্ভিদ। পূর্ণাঙ্গ উদ্ভিদ যেহেতু ডিপ্লয়েড, যেহেতু টুয়াইস এন, তাই এটাকে আমরা বলবো স্পোরোফাইট, কারণ স্পোরোফাইটও কিন্তু টুয়াইস এন। আমরা এটাকে বলবো স্পোরোফাইট, কারণ স্পোরোফাইট কিন্তু ডিপ্লয়েড। পূর্ণাঙ্গ উদ্ভিদ তো ডিপ্লয়েড হচ্ছে, এটা তো তোমরা বুঝছো, কারণ জাইগোট তো ডিপ্লয়েড, জাইগোট ডিপ্লয়েড না, তো এটাও তো ডিপ্লয়েড হবে। তো এই জন্য এটাকে স্পোরোফাইট বলে। স্পোরোফাইট কখন বলবা? স্পোরোফাইট তখনই বলবা যখন ডিপ্লয়েড হবে, যখন কি হবে? ডিপ্লয়েড হবে। আচ্ছা, এখন দেখো ভ্রূণকে পুষ্টি দেওয়ার জন্য, কারণ ভ্রূণ অবস্থায় তো সে খাবার টাবার পাবে না, সো ভ্রূণকে পুষ্টি দেওয়ার জন্য ভ্রূণের পাশে একটা কোষ থাকে যেটাকে আমরা অ্যান্ডোস্পার্ম বলি। অ্যান্ডোস্পার্ম, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি? অ্যান্ডোস্পার্ম, ঠিক আছে। বা বা আরো অনেক নাম বলি, এটাকে কি বলি? বন্ডোস্পার্ম, বা কি বলে এটাকে? শস্য বলে, বানানটা হয় নাই, শস্য বলে, বা শ্বাস বলে, বা আর কি বলে না, আর কিছু বলার দরকার নেই, ঠিক আছে। এইটার মাথায় রাখবে এটা কি করে? এটা ভ্রূণকে পুষ্টি দেয়, জাস্ট এটা রাখবে, এটা হচ্ছে ভ্রূণকে পুষ্টি দেয়, ভ্রূণকে পুষ্টি দেয়। এটাকে কি করে? ভ্রূণকে পুষ্টি দেয়, শেষ। এটাই জাস্ট মনে রাখবা যে অ্যান্ডোস্পার্ম বা শস্য বা শ্বাস এগুলো ভ্রূণকে কি দেয়? পুষ্টি দেয়। 3 নাম্বার ভালোভাবে খেয়াল করবা, সেটা হচ্ছে ডিম্বক। নিষেকের পর এই জায়গাটা তো মানে ভ্রূণ হয়, ডিম্বকটা কি হয় তোমরা জানো, এটা আমি নগ্নবীজে আবৃতবীজিতে পড়াইছি, খুবই গুরুত্বপূর্ণ। ডিম্বক কিন্তু বীজে কনভার্ট হয়, তোমরা এটা জানো। ডিম্বক কিন্তু বীজে কনভার্ট হয়, তোমরা এটা জানো, এটা আমি নগ্নবীজে আবৃতবীজিতে পড়াইছিলাম। ডিম্বক সবসময় বীজে কনভার্ট হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, এটা মেডিকেলে অনেকবার 2-3 বারের মতো দিছে, দেখছি আমি, ঠিক আছে। এগুলো সবই ইম্পর্টেন্ট, নিষেকের পরিণতি যা। এখন দেখো বীজ 2 ধরনের হইতে পারে, বীজ 2 ধরনের হইতে পারে। একটা হচ্ছে অসস্যল বীজ, অসস্যল বীজ, আর একটা হচ্ছে সস্যল বীজ। বীজ 2 ধরনের হইতে পারে, একটা হচ্ছে অসস্যল বীজ আর একটা হচ্ছে সস্যল বীজ। তোমাকে বুঝতে হবে অসস্যল মানে কি, সস্যল মানে কি। এই দেখো এখানে শস্য, দেখো শস্য কতটা, দেখো, তার মানে বুঝতে পারতেছ। সস্যল বলতে বুঝাচ্ছে যেখানে শস্য থাকে, মানে অ্যান্ডোস্পার্ম থাকে, মানে শস্যলে কি থাকে? শস্য থাকে। আর অশস্যলে মানে কি? শস্য থাকে না, মানে শস্য কি হয়ে যায়? নিঃশেষ হয়ে যায়, শস্য নিঃশেষ হয়ে যায়, মানে থাকে না আর কি, শস্য নিঃশেষ হয়ে যাবে, থাকে না, খাইতে খাইতে শেষ হয়ে যায়। তো অশস্যল বীজ এটা, আর এটা হচ্ছে শস্যল বীজ। এক্সাম্পল মনে রাখাটা দরকার, উদাহরণ মনে রাখতে পারো। এটার উদাহরণ হচ্ছে মোটর ছোলা আম, মোটর ছোলা আম। আর এটার উদাহরণ হচ্ছে ধান, গম, রেড়ি। জাস্ট কয়েকবার পড়বা, মনে থাকলে থাকলো, না থাকলে নাই, কিছু করার নেই, কারণ এটা মুখস্থ বিদ্যা। মোটর ছোলা আম শস্যল বীজ, আর অশস্যল বীজ হচ্ছে ধান, গম, রেড়ি। এগুলো নেই, প্যারা নেওয়ার কিছু নেই, কয়েকবার পড়বা, মনে থাকলে থাকলো, না থাকলে নাই, কারণ এগুলো মুখস্থ বিদ্যা, এগুলোতে তোমার কোনো হাত নাই। এগুলো মেডিকেলে প্রশ্ন খুব কমই করে, এরকম প্রশ্ন মেডিকেলে খুব কমই করে, বাট আমি বলবো ভার্সিটিতে একটু বেশিই করে, বা ভার্সিটিতে করে আর কি, বেশি না, কম করে মানে করে, মোট কথা করে। তো এই জন্য একটু কয়েকবার পড়ে মনে থাকলে থাকলো, না থাকলে না, এগুলো নিয়ে প্যারা নিয়ে লাভ আছে। বেসিকগুলো সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করবা।
এটাই হচ্ছে কথা। দেখো ডিম্বকটা বীজ হয়ে যায়, বীজ দুই ধরনের, অসস্বল অসস্বল। আচ্ছা আরো আছে, আরো অনেক আছে, একটু দাঁড়াও। 4 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিম্বক ত্বক। এই ডিম্বক ত্বকটা কি হবে সেটা বুঝাই যাচ্ছে। ডিম্বক যদি বীজ হয় তাহলে ডিম্বক ত্বক হবে বীজ ত্বক, তাই না? ডিম্বক যদি বীজ হয় তাহলে ডিম্বক ত্বক কি হবে? বীজ ত্বক হবে। এখন ডিম্বক ত্বক বা যেটা, সেটার কিন্তু বাহিরের দুইটা অংশ থাকে, একটু আমি দেখাচ্ছি। একটা হচ্ছে বহিত্বক আর একটা হচ্ছে অন্তত্বক। বহিত্বককে আমরা ওই যে এক্সাইন আর অন্তত্বককে আমরা ইনটাইন বলবো। ঠিক তাইলে বীজ ত্বকেও তাহলে দুইটা ত্বক থাকবে, সেম বহিত্বক অন্তত্বক। এখন খুবই গুরুত্বপূর্ণ, বহিত্বককে কি বলে ইংরেজিতে? বহিত্বককে ইংরেজিতে বলে বলে টেস্টা। আমি বাংলায় লিখতেছি টেস্টা, খুবই ইম্পর্টেন্ট। বীজের বহিত্বককে কি বলে? টেস্টা, এটা পরীক্ষায় আসবে। তারপর অন্তত্বককে কি বলে? টেগমেন, পরীক্ষায় আসবে। টেগমেন কি আসবে? পরীক্ষায় আসবে। সো মাথায় রাখবা দুইটা স্তর আছে, বহিস্তর অন্তঃস্তর। তাহলে বীজেও দুইটা স্তর আছে, বহিস্তর অন্তঃস্তর। বাট মাঝে মাঝে কিছু কিছু ফলে আরেকটা স্তর দেখা যায়, কখনো কখনো তৃতীয় স্তর দেখা যায়। এটা হচ্ছে প্রথম স্তর, এটা দ্বিতীয় স্তর, তাহলে এটা তৃতীয় স্তর। তৃতীয় স্তর দেখা যায়, এই তৃতীয় স্তরের নাম হচ্ছে অ্যারিল। এটা পরীক্ষা আসতে পারে, তাহলে খেয়াল করবা। বহিত্বক, বীজের বহিত্বককে বলে টেস্টা, পরীক্ষা আসতে পারে। বীজের অন্তত্বককে বলে টেগমেন। কখনো কখনো তৃতীয় স্তর দেখা যায়, এটাকে বলা হয় অ্যারিল। এটাকে কি বলে? অ্যারিল। এখন উদাহরণও খুব গুরুত্বপূর্ণ, এই তৃতীয় স্তর বা অ্যারিল কোথায় কোথায় দেখা যায়, উদাহরণটাও গুরুত্বপূর্ণ। এই অ্যারিলটা কোথায় কোথায় দেখা যায়, বিকজ এগুলো সব উদ্ভিদে এটা দেখা যায় না। কিছু উদ্ভিদ যেমন শাপলা ফুলে দেখা যায়, শাপলা ফুলে দেখা যায়, লিচুতে দেখা যায়, লিচুতে দেখা যায়। আরেকটা লিচু আছে যেটা হচ্ছে কাঠ লিচু, কাঠ লিচুতে দেখা যায়। আরেকটা হচ্ছে জাইফলে দেখা যায়। এই 4টা উদ্ভিদে দেখা যায়, শাপলা, লিচু, কাঠ লিচু, জাইফল। এগুলাতে তৃতীয় স্তর মানে অ্যারিল দেখা যায়। আর সবগুলো উদ্ভিদে বাকিগুলাতে শুধুমাত্র এই দুইটা দেখা যায়, টেস্টা এবং টাইম। খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। 5 নাম্বারটা হচ্ছে গর্ভাশয়। তোমরা জানো গর্ভাশয় ফলে কনভার্ট হয়, এটা নিয়ে কোনো কথাই হবে না, বিকজ এটা আমরা নগ্নবীজে আবৃত্তিতে পড়ছি। 6 নাম্বার হচ্ছে গর্ভাশয় প্রাচীর। গর্ভাশয় প্রাচীর তো কি হবে? ফল ত্বকই হবে। গর্ভাশয় প্রাচীর কি হবে? ফল ত্বক হবে। গর্ভাশয় প্রাচীর কি হবে? ফল ত্বক হবে। 7 নাম্বার সেটা হচ্ছে হাইলাম। এগুলো কিন্তু আমি পড়াইছিলাম গত ক্লাসে। হাইলাম, এখন অনেকে বলবে হাইলাম কি, গত ক্লাস করলে হাইলাম কি জানার কথা। হাইলাম বা ডিম্বক নাভি, খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা। হাইলাম বা ডিম্বক নাভি কি হবে? ডিম্বক যদি বীজ হয় তাহলে ডিম্বক নাভি হবে বীজ নাভি, একদম সোজা। ডিম্বক যদি বীজ হয় তাহলে ডিম্বক নাভি কি হবে? বীজ নাভি হবে। তো ইংরেজিটা জানাটা জরুরি, কারণ অনেক সময় ডিম্বক নাভি বললে তো অনেকে বুঝে যাবে, কারণ ডিম্বক নাভি বীজ নাভি হবে। কিন্তু হাইলাম বললে তো অনেকে বুঝবে না, তাই বলবে হাইলাম কিসে কনভার্ট হয়? বীজ নাভি। এবার তুমি যদি হাইলাম ডিম্বক নাভি মানে যদি হাইলাম এটা না জানো, তাহলে তোমার এটা কিন্তু ধরতে পারবে না তুমি। এই জন্য ইংরেজিগুলো জানা জরুরি, খুবই ইম্পর্টেন্ট এটা, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। 8 নাম্বার দেখো ফিউনিকুলাস। ফিউনিকুলাসের অপর নাম হচ্ছে ডিম্বক নারী। দেখো ডিম্বক কি? নারী। ডিম্বক নারীটা কি হবে? বীজের বোটা, খুবই ইম্পর্টেন্ট এগুলা। ডিম্বক নারীটা হবে বীজের বোটা। এটাকে অনেক সময় বীজ বৃন্ত বলে, কারণ বৃন্ত মানেই তো বোটা, তাই না? তোমরা তো জানো। তাহলে দেখো ফিউনিকুলাস কিসে কনভার্ট হয়? বীজের বোটাতে। বা ডিম্বক নারী কিসে কনভার্ট হয়? বীজের বোটাতে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ।
আরেকটা হচ্ছে 9 কেলাজা কেলাজা বা ডিম্বক মূল। কেলাজা বা ডিম্বক মূল সেটা হয়ে যাবে 20 মূল। তবে মনে রাখবা 20 মূল কিন্তু থাকে না, এটা নষ্ট হয়ে যায়, তো এখানে লিখবা নষ্ট। 20 মূল কিন্তু থাকে না, নষ্ট হয়ে যায়, তাই এখানে লিখবা কি নষ্ট। 20 মূল কিন্তু থাকে না, নষ্ট হয়ে যায়, তাই এখানে লিখবা কি নষ্ট। এখানে কি লিখবা নষ্ট। তারপর 10 নাম্বার ডিম্বাণু বা এগ, যাই বলো এটা তো কি হবে সেটা তোমরা জানোই। ডিম্বাণু বা এগ কি হয়ে যায়, ভ্রূণ হয়ে যায়, এটা তো তোমরা জানো। 11 নাম্বার নিষেকের পর আর কি ডিম্বাণু কি যে ভ্রূণ হয়ে যায়। সেকেন্ডারি নিউক্লিয়াস কি হয়ে যায়, নিষেকের পর সেকেন্ডারি নিউক্লিয়াস কি হয়ে যায়, একটু আগেই তো পড়াইছি। সেকেন্ডারি নিউক্লিয়াস কি হয়ে যায় বলো, এন্ডোস্পার্ম বা শস্য বা শ্বাস 12, এগুলো তো কমন। তারপর লিখো এখানে সহকারী কোষ। সহকারী কোষ বা ইংরেজিতে বলে সিনার্জি সেল, ইংরেজিতে বলে সিনার্জি। এটা কিন্তু থাকে না অস্তিত্ব, এটা নষ্ট হয়ে যায়, এগুলো তোমরা জানো, এগুলো বেসিক জিনিস। তারপর আরেকটা জিনিসও থাকে না, নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে প্রতিপাদক কোষ। প্রতিপাদক কোষ বা এন্টিপোডাল সেল, এন্টিপোডাল, এটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে দেখো এটা নষ্ট হয়ে যায়, মানে কেলাজা বা ডিম্বক মূল যেটা পরবর্তীতে 20 মূল হয়, এই 20 মূলটা নষ্ট হয়ে যায়। সহকারী কোষ নষ্ট হয়ে যায়, প্রতিপাদক কোষ নষ্ট হয়ে যায়, এগুলোর কোনো অস্তিত্ব নাই নিষেকের পর, এগুলোর কোনো অস্তিত্ব থাকে না নিষেকের পর। এই যে তোমাদের নিষেকের পরিণতি জিনিসটা যে পড়লাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে কোনটা নিষেকের পর কি হয়। যেমন দেখো এখান থেকে এই জিনিসটা নিয়ে কনফিউজ থাকতে পারে, এগুলো নিয়ে কনফিউজ থাকতে পারে, তোমাদের এগুলো ভালোভাবে পড়বা, ঠিক আছে, এগুলো একটু ভালোভাবে পড়বা। ওদিকে ডিম্বক ত্বক, টেস্টার, ট্যাগম্যান এগুলো পড়ে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন দেখলেই বুঝবা, একটা প্রশ্ন দেখলেই বুঝবা যে আসলে ভাইয়া গুরুত্বপূর্ণ কেন বলছিলাম। একটা প্রশ্ন দেখলে বুঝবা যে ভাইয়া কেন গুরুত্বপূর্ণ বলছিলাম। যেমন তোমার প্রশ্নটা লিখতে পারো এরকম, প্রশ্নটা লিখতে পারে এরকম, নিচের কোনটি ভুল? এ সবাই এটার আনসার দাও, এটা মেডিকেল আসছিল ম্যাথ। নিচের কোনটি ভুল? ডিম্বক বীজে কনভার্ট হয়, এটা ভুল। গর্ভাশয় ফলে কনভার্ট হয়, এটা ভুল। ডিম্বক নাভি প্লাসেন্টাতে কনভার্ট হয়, এটা ভুল। এক্সাইন টেস্টাতে কনভার্ট হয়, এটা ভুল। সবাই এটার আনসার দাও। সবাই বলছো বৃক্কের ভিতর, ওকে, বা সব বলো আনসার দাও সবাই এতদিন। সি, ওকে, নিচের কোনটি ভুল? একজন আনসার দিলা সি, একজন আনসার দিলা সি। তারপর কে বলছো? তারপর আরো বলো ক্লিয়ার, তারপর বলো সি, আরেকজনে বলছো সি, সি এবং ডি, নট সি, সি, ওকে সি। তারপর বাকিরা আনসার করো, সবাই দেখি সি বলে, সবাই আনসার করো। নিচের কোনটি ভুল? নিচের কোনটি ভুল?
ওকে সি, এটার আনসার হবে সি, কারণ ডিম্বক নাভিকে কখনো প্লাসেন্টাতে কনভার্ট হতে পারে? প্লাসেন্টা মানে অমরা, ডিম্বক নাভি হতে পারে বীজ নাভি, তো ডিম্বক নাভি কিভাবে প্লাসেন্টা বা অমরা হয়? এটাই ভুল, এই তিনটা কারেক্ট। তো দেখছো এই যে নিষেকের পরিণতি, এটা খুবই গুরুত্বপূর্ণ কিনা? অবশ্যই গুরুত্বপূর্ণ। তো ভাই আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মিস করছি, এটা তোমরা লিখতে পারো, সেটা হচ্ছে নিষেকের প্রকারভেদ। নিষেক জিনিসটাই গুরুত্বপূর্ণ, নিষেকের প্রকারভেদ জিনিসটা মিস করছি, এটা তোমরা লিখতে পারো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটা কিন্তু সোজা, এটা কিন্তু সোজা। নিষেকের প্রকারভেদ নাম্বার 1, নিষেকের প্রকারভেদ তোমরা লিখতে পারো, একটা হচ্ছে পৌরোগ্যামি। পৌরোগ্যামি এই জিনিসটা মানেটা কি? আচ্ছা তোমরা বলে নিষেক মানে কি বলো? ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন। তো এখন দেখো যে ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলনটা তো ঠিক আছে, ভালো কথা, বুঝলাম। এখন কথা হচ্ছে যে পরাগ নালিকাটা আসে বা পরাগ রেণু থেকে যে পরাগ নালিকাটা বের হয়, সেটা তোমরা দেখছিলে একটু আগে ফিগার যেটা আঁকছিলাম, সেখানে এটা ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করছিল, তাই না? যে ফিগারটা আঁকছিলাম এদিকে, যে পরাগ নালিকাটা কোথায় প্রবেশ করছে? ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করছে। সো বলতেছে যদি পরাগ নালিকা ডিম্বক রন্ধ্র দিয়ে ভ্রূণথলিতে প্রবেশ করে, তখন ওই ধরনের প্রক্রিয়াকে বলা হয় পৌরোগ্যামি, আর ওই ধরনের নিষেককে বলা হয় পৌরোগ্যামিক নিষেক। তার মানে এই পৌরোগ্যামিটা হচ্ছে প্রসেস, আর নিষেকের নাম হচ্ছে পৌরোগ্যামিক নিষেক। তাহলে পৌরোগ্যামি মানে কি? পরাগ নালিকা ডিম্বক রন্ধ্র দিয়ে, এটাই তো আমরা পড়ে থাকি, তাই না? পরাগ নালিকা বেশিরভাগ ক্ষেত্রে এটাই তো দেখি, পরাগ নালিকা ডিম্বক রন্ধ্র দিয়েই তো ভ্রূণথলিতে প্রবেশ করে, দিয়ে ভ্রূণথলিতে প্রবেশের প্রক্রিয়া, সিম্পল, এটাই হচ্ছে পৌরোগ্যামি। এটাই আমরা মূলত দেখে থাকি। আমরা সবসময় কি করি? পরাগ নালিকাটাকে ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে, এটাই তো করে থাকি। তাই মনে রাখবে এগুলো উদাহরণগুলো জানাটা গুরুত্বপূর্ণ। এটার উদাহরণ লিখবা অধিকাংশ উদ্ভিদ, যেহেতু আমরা এটা পড়ে থাকি, তাহলে এটা হচ্ছে অধিকাংশ উদ্ভিদেই আমরা এই পৌরোগ্যামিটা দেখে থাকবো। অধিকাংশ উদ্ভিদে আমরা এই পৌরোগ্যামিটা দেখে থাকবো, কারণ এটাই তো আমরা করি। চিত্র আঁকলেও এটা আঁকি, চিত্র আঁকলে এই জিনিসটাই আঁকি। সো এটা হচ্ছে অধিকাংশ উদ্ভিদের অধিকাংশ উদ্ভিদ। তো ব্র্যাকেটে তাও লিখে রাখতে পারো আম জাম, এরকম লিখে রাখতে পারো আম জাম, আর লেখার দরকার নেই। 2 নাম্বার, অনেক সময় কিন্তু সব উদ্ভিদে যে এই প্রসেসটা ফলো করবে তা না। কিছু উদ্ভিদ আছে অন্য প্রসেস ফলো করে, যে প্রসেস ফলো করে ওইটাকে বলা হয় ক্যালাগেমি। দেখো এটার নাম দেখে বোঝা যায়, ক্যালাগেমি মানে বোঝাচ্ছে ক্যালাজা, ক্যালাজা থেকে আসছে ক্যালা, ক্যালাজা থেকে আসছে ক্যালা, ক্যালাজা থেকে আসছে ক্যালা। এন্ড ক্যালাজা মানে কি ছিল? মনে করে দেখো, ক্যালাজা মানে ছিল ডিম্বক মূল। তাহলে বুঝতে পারতেছো, এইবার পরাগ নালিকা ডিম্বক রন্ধ্র দিয়ে না গিয়ে ডিম্বক মূল দিয়ে যাবে। তার মানে আমি যদি এখানে একটু এটা আপডেট করি, এখানে না লিখি, এখানে যদি আপডেট করি, এটাকে যদি আমি ক্যালাগেমি বানাই, তাহলে ক্যালা মানে কি? ক্যালাজা। তার মানে পরাগ নালিকা ডিম্বক রন্ধ্র দিয়ে না গিয়ে ডিম্বক মূল, ডিম্বক মূলের আরেক নাম কি? ক্যালাজা। ক্যালাজা দিয়ে যদি প্রবেশ করে, তখনই এটাকে বলা হয় ক্যালাগামী। দেখো একদম ইজি। উদাহরণ মনে রাখাটা জরুরি, কারণ এগুলো শব্দ, এগুলো খুবই রেয়ার, এগুলো খুবই রেয়ার, এগুলো খুবই রেয়ার। তো শুধু একটা উদ্ভিদই মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ, ঝাউ গাছ। ঝাউ বৈজ্ঞানিক নাম মনে রাখবা, বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাসুয়ারিনা, 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 বৈজ্ঞানিক নাম মনে রাখবা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে শুধু একটাই উদাহরণ আছে, শুধু ঝাউ। এটা কিন্তু পরীক্ষার জন্য দিয়ে দিতে পারে, অবশ্যই সাইন্টিফিক নেম মাথায় রাখবা। আরেকটা আছে যেটাকে বলা হয়, এটা 2 নাম্বার দিবা। 3 নাম্বার যেটা, এটাকে বলা হয় মেসোগ্যামি। মেসোগ্যামি খুবই গুরুত্বপূর্ণ। মেসোগ্যামি, মেসো মানে হচ্ছে মধ্য, মেসো মানে হচ্ছে কি? মধ্য। মেসো শব্দটার অর্থ হচ্ছে কি? মধ্য। এখন মধ্য মানে হচ্ছে এখানে ত্বককে বোঝাচ্ছে। তার মানে এখন পরাগ নালিকাটা ডিম্বক মূল দিয়ে ভ্রূণথলিতে প্রবেশ করবে না, এখন ডিম্বক মূলের জায়গায় অ্যাকচুয়ালি এখানে আমরা লিখব ডিম্বক ত্বক। যদি পরাগ নালিকা ডিম্বক ত্বক ভেদ করে, ডিম্বক ত্বক
ভেদ করে ভ্রূণতলিতে প্রবেশ করে তখনই এটাকে বলা হয় মেসোগ্যামি। তাহলে কয়টা গেল? 3টা গেল। কয়টা গেল? 3টা গেল। এই 3টাই খুবই হট। উদাহরণ তো অবশ্যই মনে রাখতে হবে 2টা। উদাহরণ 2টা, একটা হচ্ছে লাউ আর একটা হচ্ছে কুমড়া। লাউ কুমড়া মনে রাখতে পারো লাখ দিয়ে, লাখ, লাখের ল দিয়ে লাউ, ক দিয়ে কুমড়া। তাহলে নিষেকের যে 3টা প্রক্রিয়া দেখলাম, একটা হচ্ছে পরোগ্যামি, যেটা অধিকাংশ উদ্ভিদে ঘটে, যেটা আমরা পড়ি, বাট যেগুলো আমরা পড়ি না সেটা হচ্ছে, একটা হচ্ছে ক্যালাগ্যামি যেটা ডিম্বক মূল দিয়ে ভেদ করে, আর হচ্ছে মেসোগ্যামি যেটা ডিম্বক ত্বক দিয়ে ভেদ করে। ডেফিনেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ মেডিকেলের জন্য। মেডিকেলের জন্য এই সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ, উদাহরণগুলা ইয়ার জন্য গুরুত্বপূর্ণ, কি বলে এটাকে, ভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তবুও শিখতে হবে, উদাহরণও শেখার দরকার আছে। দিয়ে দিতে পারে এবারে শর্ট সিলেবাসে পরীক্ষা এলে তো ভাই বলা মুশকিল কিভাবে প্রশ্ন করবে। শেষ। ওকে, নিষেক নিয়ে যা যা পড়ছি সব শেষ। ওকে, আমরা এতক্ষণে যা পড়ছিলাম সেগুলো ছিল তোমার যৌন জনন, মানে শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন। তো তোমরা জানো জনন তো শুধু যৌন হতে পারে না বা সেক্সুয়াল হতে পারে না, এসেক্সুয়াল জননও আছে, যেটা খুবই কিছু জিনিস আছে অযৌন জনন, এগুলো না জানলে নয়, এগুলো পরীক্ষার জন্য। অযৌন জনন, অযৌন জনন মাথায় রাখবা। তো আমরা এখন যৌন জননটা পড়ে ফেলছি, এবার একটু অযৌন জননের দিকে যাব। এখানে কিছু জিনিস পড়তে হবে, সব না। তো অযৌন জনন মাথায় রাখবা যে 2টা ভাগে ভাগ করা যায় বা 2টা প্রসেস ভাব হতে পারে। একটা হচ্ছে স্পোর তৈরির মাধ্যমে। তোমরা জানো যে স্পোর তৈরির মাধ্যমে কিন্তু উদ্ভিদ বংশবৃদ্ধি করতে পারে, যে কোনো উদ্ভিদ, সেটা শৈবাল হোক, উদ্ভিদ হোক, যাই হোক, অযৌন স্পোর তৈরির মাধ্যমে অযৌন জনন করে। আরেকটা হচ্ছে দেহ অঙ্গের মাধ্যমে, অঙ্গের মাধ্যমে আর কি, যেটাকে আমরা অঙ্গজ জনন বলি। বলতো অঙ্গের মাধ্যমে যেটা হয় এটাকে কি বলে? অঙ্গজ জনন। অঙ্গের মাধ্যমে যেটা হয় এটাকে কি বলে? অঙ্গজ জনন। তাহলে অযৌন জননকে আমরা 2টা প্রক্রিয়ার মাধ্যমে বলতে পারি, অযৌন স্পোরের মাধ্যমে করতে পারে, আর একটা হচ্ছে দেহ অঙ্গের মানে অঙ্গজ জনন। অঙ্গজ জনন আবার 2 ধরনের হইতে পারে। একটা হচ্ছে স্বাভাবিক অঙ্গজ জনন, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, স্বাভাবিকটাই বেশি গুরুত্বপূর্ণ। স্বাভাবিক অঙ্গজ জনন, হ্যাঁ। আর একটা হচ্ছে তোমার কৃত্রিম অঙ্গজ জনন। কৃত্রিম ভাবেও তো আমরা করি না, শাখা কলম, গুটি কলম, নাম তো শুনছো, শাখা কলম, গুটি কলম, চোখ কলম, এগুলো কৃত্রিম ভাবে করি না আমরা, এগুলো আমরা কৃত্রিম ভাবে করি না, শাখা কলম, গুটি কলম, জোর কলম। তো এটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। আর স্বাভাবিক অঙ্গজ জনন যেটা আমরা পড়বো, দেখবো, সমস্যা নাই, যেমন মূল থেকে হয়, কাণ্ড থেকে হয়, ন্যাচারালি হয়, স্বাভাবিক মানে ন্যাচারালি। আর এটা তো আমরা কৃত্রিমভাবে করে থাকি, শাখা কলম, গুটি কলম, এগুলা দিয়ে। তাহলে এটাই হচ্ছে অযৌন জনন। এটা অযৌন স্পোর তৈরির মাধ্যমে হতে পারে, 2 নাম্বার। এটা হচ্ছে 2 নাম্বার। এটা হচ্ছে দেহ অঙ্গন মানে অঙ্গজ জনন হতে পারে। অঙ্গজ জনন আবার 2 ধরনের, একটা হচ্ছে স্বাভাবিক অঙ্গজ জনন আর হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। তো আমরা যদি একটু এই অযৌন স্পোর নিয়ে আলোচনা করি, স্পোর মানে কি? স্পোর মানে হচ্ছে তোমার একটা গ্যামেটের মতো, বলতে গেলে গ্যামেটের মতোই এককোষী, স্পোরও এককোষী, বাট স্পোর থেকে সরাসরি তুমি উদ্ভিদ পেতে পারো, আবার গ্যামেট থেকে তুমি সরাসরি পাইতে পারো না। গ্যামেটে আমরা বলি যে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটাইতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, এটাই একটা কথা। তো স্পোর অযৌনভাবেই মূলত বংশবৃদ্ধি করে থাকে। তো নর্মালি আমি যদি বলি যে এগুলো কারা কারা করে থাকে, উদ্ভিদ করে থাকে, নিম্ন শ্রেণীর উদ্ভিদরা করে থাকে, নট উচ্চ শ্রেণীর উদ্ভিদও স্পোর তৈরি হয় না। নিম্ন শ্রেণীর উদ্ভিদ, যেমন শৈবালকে আমরা নিম্ন শ্রেণীর উদ্ভিদ বলতে পারি, শৈবালে হয়। যেমন ফার্ন নিম্ন শ্রেণীর উদ্ভিদ, ফার্নকে আমরা নিম্ন শ্রেণীর উদ্ভিদ বলি। ফার্নও স্পোর তৈরির মাধ্যমে কি করে? বংশবৃদ্ধি করে। ছত্রাকেও স্পোর তৈরির মাধ্যমে বংশবৃদ্ধি করে। তো এটাই হচ্ছে কথা। যেমন আমি যদি কিছু ছত্রাক বলি যারা স্পোর তৈরি করে, একটা ছত্রাক আছে যেটার নাম হচ্ছে পেনিসিলিয়াম। তোমরা জানো পেনিসিলিয়াম এমন একটা ছত্রাক যেখান থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবডি আবিষ্কার হয়েছিল। আচ্ছা, যাই হোক, এই পেনিসিলিয়াম নামক ছত্রাক স্পোর তৈরির মাধ্যমে বংশবৃদ্ধি করে। কিরকম স্পোর? এটাকে বলা হয় কনিডিওস্পোর।
কনিডিওস্পোর, বা এটাকে আরেকভাবে বলে কনিডিয়া। শেষ। তাহলে পেনিসিলিয়াম কোন ধরনের স্পোর তৈরি করে বংশবৃদ্ধি করে, পরীক্ষা যদি আসে আনসার হবে কনিডিওস্পোর। তারপর আরেক ধরনের ছত্রাক আছে, এগুলো যেহেতু ছত্রাক সাইন্টিফিক নেম নিচে দাগ দিতে হবে। মিউকর, মিউকর নামক ছত্রাক যে স্পোর তৈরির মাধ্যমে বংশবৃদ্ধি করে এটাকে বলা হয় স্পোরাঞ্জিওস্পোর, স্পোরাঞ্জিওস্পোর বা গনিডিয়া, বা গনিডিয়া। এটা আমরা অজনস্পোর পড়তেছি, এখানে স্পোর শব্দটা তো দেখতেছ। আরেক ধরনের স্পোর যেটাকে সবাই চিনো, অ্যাগারিকাস। অ্যাগারিকাস নামক ছত্রাক যে ধরনের স্পোর তৈরি করে এটাকে বলা হয় বেসিডিওস্পোর, এটাকে বলা হয় বেসিডিওস্পোর। তার মানে এই যে তিনটা ছত্রাক তিন ধরনের ভিন্ন স্পোর তৈরি করতেছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। বিকজ হয়তো প্রশ্ন আসতে পারে যে পেনিসিলিয়াম নিচের কোন ধরনের স্পোর তৈরি করে, এভাবে প্রশ্ন আসতে পারে, মাথায় রাখবা। এটা তো গেল ছত্রাক, এটা তো গেল কি, এটা তো গেল ছত্রাক। আমরা তো আপাতত অজনস্পোর পড়াচ্ছি, এটা তো গেল ছত্রাক। এখন কিছু শৈবাল আছে, শৈবাল, যেমন একটা শৈবালের নাম তোমরা জানো ক্ল্যামাইডোমোনাস, তোমরা এটার নাম শুনছো, ক্ল্যামাইডোমোনাস শৈবাল। এই শৈবালটা কিন্তু প্রায় কয়েক ধরনের স্পোর তৈরি করতে পারে। যেমন আমি বলছি, একটা হচ্ছে জুস্পোর, জুস্পোরকে বলা বাংলায় বলে চলরেণু, মানে ওই স্পোরগুলা তোমার মুভ করতে পারে, ফ্লাজেলা আছে, ওই স্পোরগুলো মুভ করতে পারে, মানে ফ্লাজেলা আছে, ফ্লাজেলা থাকলে মুভ করা যায়, বুঝা গেছে, যেমন ব্যাকটেরিয়া ফ্লাজেলা দিয়ে মুভ করে। ওকে, তো জুস্পোর করতে পারে, তৈরি করতে পারে। এবং আরেকটা স্পোরও সে তৈরি করতে পারে, সেটা হচ্ছে রেস্টিং স্পোর, রেস্টিং স্পোর, বা বাংলায় বলে স্থির রেণু, বা এটাকে আরেকটা ভাষায় বলে একাইনিটি। স্থির মানে বুঝতে পারতেছে এটা চলতে পারে না, এটি স্থির অবস্থায় থাকে। তাহলে এই ক্ল্যামাইডোমোনাস যে শৈবালটা আছে, এটা এই দুই ধরনের স্পোর কি করতে পারে, তৈরি করতে পারে। আবার কিছু শৈবাল আছে যেগুলা স্পোর তৈরি করে এবং স্পোরগুলার বাইরে একটা প্রাচীর থাকে। তার মানে আমি যদি এখানে লিখি প্রাচীরবদ্ধ স্পোর, প্রাচীরবদ্ধ স্পোর, এই স্পোরটার নাম হচ্ছে অ্যাপ্লানোস্পোর, অ্যাপ্লানোস্পোর। তো অ্যাকচুয়ালি এই স্পোরগুলা দিয়ে কি করে, অযৌন জনন করে। তো এই স্পোরগুলো যখন পরিবেশে মুক্ত হবে তখন ওই স্পোর থেকে নতুন শৈবাল হবে, এই স্পোর থেকে নতুন শৈবাল হবে, এই স্পোর থেকে নতুন পেনিসিলিয়াম হবে, এই স্পোর থেকে নতুন মিউকর হবে, এই স্পোর থেকে নতুন অ্যাগারিকাস হবে। এটাই হচ্ছে অযৌন স্পোর। এভাবে স্পোর তৈরির মাধ্যমে কি করে থাকে, বংশবৃদ্ধি করে থাকে। এখন কিছু স্পোর আছে দেখতে একই রকম, মানে সবগুলো স্পোর দেখতে একই রকম বা দেখতে সেম। তো ওই ধরনের স্পোরগুলোকে কি বলে, যেগুলো দেখতে সেম? কিছু স্পোর আছে দেখতে সেম, এগুলোকে বলা হয় হোমোস্পোরাস। হোমোস্পোরাস, হোমোস্পোরা, হোমো মানে সমান, সমান মানে কি, সম আকৃতির স্পোর, ঠিক আছে। তো এটার এক্সাম্পল খুবই গুরুত্বপূর্ণ, এটার এক্সাম্পল দুইটা, একটা হচ্ছে ফার্ন আর একটা হচ্ছে লাইকোপোডিয়াম, খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ফার্ন আর একটা হচ্ছে লাইকোপোডিয়াম, একটা হচ্ছে ফার্ন আর একটা হচ্ছে লাইকোপোডিয়াম। ফার্ন বা লাইকোপোডিয়ামের স্পোর কোন ধরনের, হোমোস্পোরাস। আরেকটা হচ্ছে হেটেরোস্পোরাস। হেটেরো মানে ভিন্ন বা সেম না, তার মানে এটা হচ্ছে অসম আকৃতির। এখন অসম আকৃতির যে এক্সাম্পলটা আছে দুইটা, একটা হচ্ছে সিলাজিনেল্লা, এটা সাইন্টিফিক নেম, প্লাস আরেকটা হচ্ছে শুষ্নি শাক, শুষ্নি
শাক। শুষ্নি শাকের সাইন্টিফিক নেমটা মনে রাখবে, সেটা হচ্ছে ম্যাসিলিয়া। শুষ্নি শাকের সাইন্টিফিক নেম হচ্ছে ম্যাসিলিয়া। তার মানে হোমো মানে সমান, তার মানে সমান আকৃতির স্পোর কোথায় কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে ফার্ন আর এটা হচ্ছে লাইকোপোডিয়াম। হেটেরোস্পোরাস মানে অসম আকৃতির স্পোর কোথায় কোথায় পাওয়া যায়? সিলাজিনাল্লাতে পাওয়া যায়। আর এটা হচ্ছে শুষ্নি শাক, সাইন্টিফিক নেম মনে রাখবা মেসিলিয়া। এই স্পোর নিয়ে, অজন স্পোর নিয়ে এগুলাই হচ্ছে জানার ছিল, এগুলা জাস্ট পড়ে যাবা, মনে থাকবে, কোনো ব্যাপার না। এখন আমরা তো বলছিলাম দেহ অঙ্গের মাধ্যমে করে। 2 নম্বরে যদি আমরা যাই তাহলে আসবে কি? দেহ অঙ্গের মাধ্যমে। কি আসবে? দেহ অঙ্গের মাধ্যমে অজন জনন। একটা হচ্ছে স্বাভাবিক অঙ্গজ জনন, একটা কি ছিল? স্বাভাবিক অঙ্গজ জনন, আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। এই স্বাভাবিক অঙ্গজ জননটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই স্বাভাবিক অঙ্গজ জনন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই স্বাভাবিক অঙ্গজ জনন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন স্বাভাবিক অঙ্গজ জনন হচ্ছে স্বাভাবিক মূল দ্বারা, স্বাভাবিক অঙ্গ দ্বারা হবে ন্যাচারালি। যেমন ধরো মূল, মূল দ্বারা কি 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 বলতো? মূল দ্বারা, এটা খুবই গুরুত্বপূর্ণ। মূল দ্বারা বলবে যে মূল দ্বারা নিচের কোন উদ্ভিদ প্রজনন করে? প্রশ্নটা আমি বলছি, মূল দ্বারা নিচের কোন উদ্ভিদ প্রজনন করে? সো মূল দ্বারা কোনগুলো করে দেখো, মিষ্টি আলু খুবই গুরুত্বপূর্ণ। এই মিষ্টি আলুটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক জায়গায় অনেকবার আসছে মিষ্টি আলু নিয়ে। তারপর ডালিয়া, ডালিয়া, তারপর শতমূলী। এই 3টা অবশ্যই মনে রাখতে হবে। পাশাপাশি এই 3টার পাশাপাশি আরো 2টা মনে রাখবা, কাকরোল এবং পটল। কাকরোল এবং পটল। তাহলে মিষ্টি আলু বলো বা ডালিয়া বলো, শতমূলী বলতে পারে নিচের কোনটি মূল দ্বারা? মিষ্টি আলু দেখলে এটাই আনসার, ডালিয়া দেখলে এটা আনসার, শতমূলী দেখলে এটা আনসার, কাকরোল পটল এগুলো দেখলে আনসার। কাকরোল পটল তেমন আসে না, মিষ্টি আলু ডালিয়া শতমূলী 3টা ভালোভাবে মাথায় রাখবা। বাকি 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে কাণ্ড দ্বারা। এখন কাণ্ড 2 ধরনের হইতে পারে। 1 নাম্বার হচ্ছে সাধারণ কাণ্ড, আমরা যেটা চিনি আর কি, সাধারণ কাণ্ড দ্বারা। সাধারণ কাণ্ড দ্বারা কারা করে? যেমন তোমরা দেখবে আমরা যে আদা খাই, পেঁয়াজ খাই, আদা পেঁয়াজ, ইভেন কি গোল আলু। আলু কিন্তু কাণ্ডের, মানে আমরা যে সচরাচর যে আলুগুলো খাচ্ছি, এই যে আমরা আলু যে খাচ্ছি গোল আলু, এগুলো কিন্তু কাণ্ড। আর মিষ্টি আলু মূল। এই 2টার মধ্যে মানুষের কনফিউজ থাকে। দেখো, মিষ্টি আলু মূল, গোল আলু কাণ্ড, এটা মাথায় রাখবা কিন্তু। তারপর আরো আছে ওল কচু, আছে ওল কচু, আর এটা হচ্ছে সটি, ওল কচু সটি। 2 নাম্বার হচ্ছে বিশেষ কাণ্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ কাণ্ড, বিশেষ কাণ্ডকে বলা হয় সাকার। তো প্রশ্নে কিন্তু বিশেষ কাণ্ড লিখে আসবে না, প্রশ্ন বলবে নিচের কোনটি সাকারের মাধ্যমে বংশবৃদ্ধি করে বা সাকারের মাধ্যমে প্রজনন করে। প্রশ্নে এরকম আসবে, নিচের কোনটি সাকারের মাধ্যমে প্রজনন করে, বিশেষ কাণ্ড বলবে না। তো উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ হচ্ছে কলা, কলা, বাঁশ, বাঁশ, চন্দ্রমল্লিকা। এই 3টা অবশ্যই মনে রাখতে হবে, বাট আরো আছে। এই 3টা মনে না রাখলেই নয়, কারণ আসলে এই 3টা দিয়ে আসবে। বাকিগুলো হচ্ছে আনারস, পুদিনা, এগুলো দিয়ে তেমন আসে না, বাট পড়তে পারো, সমস্যা নেই। কলা, কলা সাকার মাধ্যমে করে, বাঁশ সাকারের মাধ্যমে করে, চন্দ্রমল্লিকা সাকারের মাধ্যমে করে। এই 3টা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এই জিনিসগুলো কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ ফর ভার্সিটি অ্যান্ড মেডিকেল। মেডিকেলও এরকম প্রশ্ন আসছে, এগুলো থেকে আসছে প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বার হচ্ছে পাতা দ্বারা করে। এটা তো তোমরা জানো, পাতা দ্বারা যে উদ্ভিদ করে এটা খুবই কমন, এটা সবাই পারে, শিখতেই হয় না এটা। সেটা হচ্ছে পাথরকুচি। তোমরা জানো পাথরকুচি উদ্ভিদ পাতার মাধ্যমে কি করে? বংশবৃদ্ধি করে। তারপর আমি যদি একটু 4 নাম্বার বলি, 4 নাম্বারে হচ্ছে বুলবিল। অনেকে বুলবিল চিনো না, তো বুলবিল তো দিয়েই তো আসে মূলত, বাট এটাকে বাংলায় বলে কক্ষমুকুল। কক্ষমুকুল। এই বুলবিল হচ্ছে চুপড়ি আলু। নামটা একটু আনকমন, তাই মনে রাখতে পারবা, চুপড়ি আলু।
বুলবিলও আনকমন, চুপড়ি আলুও আনকমন, তো মনে রাখা যাবে। বুলবিল হচ্ছে চুপড়ি আলু, বুলবিল হচ্ছে কি চুপড়ি আলু। তারপর হচ্ছে মুকুল উদ্গম। মুকুল উদ্গম মানে তো বুঝো মুকুল তৈরি করে আর কি, মুকুলের মাধ্যমে আর কি। মুকুল উদ্গম হচ্ছে ইস্ট, ইস্ট নামক যে ছত্রাক আছে এটা হচ্ছে তোমার মুকুল উদ্গম। 6 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে পর্ণকাণ্ড। সেটা হচ্ছে কি পর্ণকাণ্ড, যেটা হচ্ছে ফণী মঞ্চা। পর্ণকাণ্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ফণী মঞ্চা। পর্ণকাণ্ড হচ্ছে ফণী মঞ্চা। এই 6টা ভালোভাবে মাথায় রাখবা, পরীক্ষায় কিন্তু এই 6টা থেকে আসবে। 6টা পর্ণকাণ্ড হচ্ছে কি ফণী মঞ্চা। এখন একটা দেখে এখান থেকে একটা দেই, এখান থেকে একটা প্রশ্ন দেই, তোমরা পারো কিনা দেখো। চন্দ্রমল্লিকা কিসের মাধ্যমে বংশ বিস্তার করে? কিসের মাধ্যমে বংশ বিস্তার করে? এ নাম্বার হচ্ছে পাতা, বি নাম্বার হচ্ছে সাকার, সি হচ্ছে মূল, ডি হচ্ছে মুকুল উদ্গম। দেখে দেখে বলো, সমস্যা নাই, ওই যা যা লিখেছি দেখে দেখে বলো। চন্দ্রমল্লিকা কিসের মাধ্যমে বংশ বিস্তার করে? পাতা, সাকার, মূল, মুকুল উদ্গম। পাতা, সাকার, মূল, মুকুল উদ্গম। পাতা, সাকার, মূল, মুকুল উদ্গম। সাকার, সাকার সবাই বলছো সাকার, দেখে দেখে বলো, দেখে দেখে বলো, কোনো সমস্যা নেই। আমি না বললো কি তোমরা অনেকেই না পারলে দেখে দেখেই বলবা, তাই না? দেখে দেখে বলো, সমস্যা নেই। আনসার হবে সাকার, আনসার হবে কি সাকার, বিশেষ কাণ্ড সাকার। ওকে, এখন চলো আমরা, এটা তো গেল স্বাভাবিক, এখন যদি এটাকে কৃত্রিম বানাই, কৃত্রিম অঙ্গযোজন। কৃত্রিম মানে তো বুঝো স্বাভাবিক না, আমরা জোর জবরদস্তি করবো, এখানে জোর জবরদস্তি করে এর থেকে আমরা ফসল ফলাবই, এরকম একটা ব্যবসা করে আর কি। জোর জবরদস্তি করে আমরা কি টেকনিক খাটাই, এর থেকে ফসল ফলাবো আর কি। হ্যাঁ, তো কৃত্রিম অঙ্গযোজন অবশ্যই মাথায় রাখবা। 1 নাম্বার হচ্ছে শাখা কলম। এগুলো কিন্তু আমি বিস্তারিত পড়াচ্ছি না, এগুলো বিস্তারিত পড়ার দরকার নাই। এগুলো থেকে তো প্রশ্নও আসে না, তোমার একাডেমিকেও তেমন প্রশ্ন আসে না, জাস্ট একটু পড়ে যাবো আর কি। শাখা কলম বা কাটিং এখানে জাস্ট তেমন আসবে না, তাও লিখে রাখো। সেটা হচ্ছে এখানে জবা মনে রাখতে পারো, আখ মনে রাখতে পারো, গোলাপ মনে রাখতে পারো, এই 3টাই মনে রাখো। দিলে এই 3টার ভিতরেই দিবে, জবা, আখ, গোলাপ, এই 3টাই মনে রাখো, ঠিক আছে? এত ডিপে গিয়ে দিবে না। শাখা কলম বা কাটিং, শাখা কলম বা কাটিং, শাখা কলম বা কাটিং। 2 নাম্বার হচ্ছে দাবা কলম বা লেয়ারিং। এটা 2টা এক্সাম্পল মনে আছে, 2টাই মনে রাখবা। একটা হচ্ছে লেবু আর একটা হচ্ছে জুই, আর একটা হচ্ছে কি লেবু আর একটা হচ্ছে জুই। 3 নাম্বার জোর কলম। জোর কলমটা একটু পড়ার দরকার আছে। জোর কলম বা গ্রাফটিং, জোর কলম বা গ্রাফটিং এর একটু পড়ার দরকার আছে, কারণ জোর কলম মানেটা কি? জোর কলম মানে হচ্ছে জোড়া লাগানো। এখানে পড়ার দরকার, এখানে 2টা টার্ম আছে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। জোর কলম বা গ্রাফটিং মানে হচ্ছে, ধরো আমি একটা উদ্ভিদ নিলাম, ধরে নাও এটা একটা উদ্ভিদ, এটা হচ্ছে উদ্ভিদের একটা শাখা, এটা হচ্ছে উদ্ভিদ, এটা উদ্ভিদের একটা শাখা। এখন আরেকটা শাখা আমি বাইরে উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন করে এই শাখাতে এসে জোর লাগাবো। দেখো আরেকটা উদ্ভিদ, এখানে একটা উদ্ভিদ আছে, এখান থেকে আমি একটা শাখা বিচ্ছিন্ন করে এই জায়গায় এসে আমি জোর লাগাইছি, এই জায়গায় এসে আমি জোর লাগাইছি। তাহলে দেখো এই শাখা, এটা হচ্ছে এই উদ্ভিদটার না, তো যে মাতৃ উদ্ভিদটা আমরা রাখছি এটাকে বলবো স্টক, খুবই গুরুত্বপূর্ণ, এটাকে বলবো স্টক।
আর যে বিচ্ছিন্ন অংশটা আমরা এখানে এসে জোড়া লাগাইছি এটাকে আমরা বলবো সায়ন। তাহলে পরীক্ষায় আসতে পারে সায়ন কি স্টক কি, সায়ন কি স্টক কি, মাথায় রাখবা সায়ন কি স্টক কি। সায়ন হচ্ছে যে বিচ্ছিন্ন উদ্ভিদের অংশটি জোড়া লাগানো হয় তাকে বলা হয় সায়ন, আর যে গাছে জোড়া লাগানো হয় তাকে বলা হয় স্টক। যে গাছে জোড়া লাগানো হয় তাকে বলা হয় স্টক, আর যে বিচ্ছিন্ন অংশটি জোড়া লাগানো হয় তাকে বলা হয় সায়ন, তাকে বলা হয় কি সায়ন। মনে রাখবা এই সায়নটা উপরেই মূলত এই যে উদ্ভিদটার যে ফল হবে ফুল হবে এটাই সায়নের উপর ডিপেন্ড করে। কারণ তুমি এমন একটা জিনিসকে জোড়া লাগাবা যেটা পারফেক্ট হবে, যেটা জোড়া লাগালেই এই গাছটা ভালোভাবে বৃদ্ধি হবে, এই গাছটার ফুলগুলা সুন্দর হবে, এই গাছটার ফলগুলো উন্নত হবে। এই জন্য সায়নের উপরে এটা ডিপেন্ড করবে, কারণ এটাই এনেই তো জোড়া লাগাচ্ছ। সো মনে রাখবা ফুল ও ফলের চরিত্র এর উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? সায়নের উপর। সায়নের উপর ফুল ও ফলের চরিত্র নির্ভর করে। আর স্টকের কাজটা কি? যেহেতু এটাই হচ্ছে উদ্ভিদ এবং এই উদ্ভিদটার মাটির নিচে থাকে বা মাটির নিচে থাকে এবং মূল তো আছে এটার। তো এই স্টকের কাজ হচ্ছে তোমার মাটির রস শোষণ করে উপরে উঠানো, মাটির রস শোষণ করে উপরে উঠানো। তাহলে মাথায় রাখবা হোয়াট ইজ জোড় কলম। সেটা হচ্ছে একই প্রজাতিভুক্ত, মানে প্রজাতিগুলো সেম হইতে হবে। যে বিচ্ছিন্ন অংশটা আনতেছে এটা যে প্রজাতির, এটাও সে প্রজাতির হতে হবে। একই প্রজাতিভুক্ত একটি উদ্ভিদের বিচ্ছিন্ন অংশকে অন্য উদ্ভিদের সাথে জোড়া লাগানোকেই বলা হয় জোড় কলম। যে বিচ্ছিন্ন অংশটি জোড়া লাগানো হচ্ছে তাকে বলা হয় সায়ন। সায়নের উপর ফুল ও ফলের চরিত্র নির্ভর করে। আর যে গাছে এসে জোড়া লাগানো হচ্ছে তাকে বলে স্টক। স্টক কি করে? মাটির রস শোষণ করে উপরে উঠায়। তাই এখানে দুইটা জিনিসই জানবা, একটা হচ্ছে স্টক সম্বন্ধে জানা আর একটা হচ্ছে সায়ন সম্বন্ধে জানা, কারণ এই দুইটা জিনিস থেকে প্রশ্ন আসতে পারে। তারপর 4 নাম্বার যেটা সেটা হচ্ছে গুটি কলম। 4 নাম্বার হচ্ছে গুটি কলম। গুটি কলমের কয়েকটা এক্সাম্পল মনে রাখবা। লেবু, আম, গোলাপ আসবে না তেমন পরীক্ষায়, তাও লিখে রাখো। গোলাপ, গন্ধরাজ এগুলোতে তেমন ফোকাস না দিলেও চলে, বুঝছো? চোখ কলমটা একটু মনে রাখবা। চোখ কলম বা এটাকে বলা হয় একটু পিকুলিয়ার নাম তো, চোখ কলম বা কুড়ি সংযোজন। পিকুলিয়ার নাম চোখ কলম, কুড়ি সংযোজন। এটা জাস্ট দুইটা এক্সাম্পলে আছে। একটা হচ্ছে কুল মানে কি? বড়ই, আমরা যে বড়ই খাই বড়ই। আর একটা হচ্ছে গোলাপ, আর কিছু না। কুল বা বড়ই আর একটা হচ্ছে গোলাপ, শেষ। ফুল বা বড়ই আর একটা হচ্ছে গোলাপ, শেষ। তার মানে আমরা কিন্তু অজনজননা শেষ করে ফেলছি। আমরা কিন্তু অজনজননা কি করে ফেলছি? শেষ করে ফেলছি। আমরা কিন্তু অজনজননা কি করে ফেলছি? শেষ করে ফেলছি। ওকে, এইবার আসো লাস্ট ওয়ান, সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। মারাত্মক ইম্পর্টেন্ট। তোমরা যারা চলে যাচ্ছ যাওগা, সমস্যা নাই, বাট এই জিনিসগুলো মিস করবা, কারণ এগুলা কিন্তু পরীক্ষায় আসবে। পার্থেনোজেনেসিস থেকে বিশ্ববিদ্যালয়ে অনেক প্রশ্ন করছে। পার্থেনোজেনেসিস, তো আমরা পার্থেনোজেনেসিস শব্দটার অর্থ জানবো। পার্থেনোজেনেসিস শব্দ দুইটা অর্থ দিয়ে বোঝা যাবে। একটা হচ্ছে পার্থেনোস প্লাস জেন প্লাস সিস। তাহলে এটাকে কি বলে? পার্থেনোজেনেসিস। পার্থেনোস শব্দটার অর্থ হচ্ছে ভার্জিন, জেন শব্দটার অর্থ হচ্ছে সৃষ্টি, আর সিস মানে হচ্ছে প্রক্রিয়া। তো অ্যাকচুয়ালি এখানে কি বোঝানো হচ্ছে? পার্থেনোস শব্দটার অর্থ ভার্জিন। ভার্জিন মানে বোঝাচ্ছে নিষেক হয় নাই। ভার্জিন মানে কি বলো তো তোমরা? ভার্জিন শব্দটা দ্বারা কি বুঝো? ভার্জিন শব্দটা দ্বারা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নিষেক হয় নাই। তো এখন তুমি বলবে নিষেক ছাড়া নতুন গাছ বা ফল ফুল এগুলো কেন তৈরি হবে? এটাই হচ্ছে পার্থেনোজেনেসিস, মানে নিষেক ছাড়াই হবে। তাহলে হোয়াট ইজ পার্থেনোজেনেসিস? ডেফিনেশনটা জানা খুবই জরুরি। সেটা হচ্ছে শুক্রাণু
দ্বারা নিষিক্ত হওয়া ছাড়া, শুক্রাণু দ্বারা নিষিক্ত হওয়া ছাড়া ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া পার্থেনোজেনেসিস। খুবই গুরুত্বপূর্ণ এই ডেফিনেশনটা, ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া পার্থেনোজেনেসিস। হোয়াট ইজ পার্থেনোজেনেসিস? ডিম্বাণুকে নিষিক্ত হইতে হবে না, শুক্রাণু লাগবে না, শুক্রাণু দরকার নেই। শুক্রাণু ছাড়া যদি ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হইতে পারে, এই প্রসেসটাকে বলে পার্থেনোজেনেসিস। তাই এখানে ভার্জিন শব্দটা ইউজ করা হয়েছে, বিকজ এখানে নিষেক হয় নাই। ঠিক আছে, সো শুক্রাণু দ্বারা নিষিক্ত হওয়া ছাড়া ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া। তো এখানে মেইন কথা হচ্ছে নিষিক্ত হওয়া, এখানে নিষেক ঘটবে না, এবং ডিম্বাণু থেকেই ভ্রূণটা তৈরি হবে, নট শুক্রাণু। মাথায় রাখবে, অনেকে আবার শুক্রাণু বলে দিবে, শুক্রাণু থেকে তৈরি হয়েছে না, ডিম্বাণু থেকে তৈরি হয়েছে। এটাই হচ্ছে পার্থেনোজেনেসিস, এবং মনে রাখবা যেহেতু শুক্রাণু দ্বারা নিষিক্ত হচ্ছে না আর ডিম্বাণুটা যেহেতু এন, তাহলে তুমি আমাকে বলো শুক্রাণু যেহেতু মিলতো তাহলে এন আর এন যোগে 2n হইতো। এখন তো শুক্রাণু মিলতেছে না, তাহলে এটা শুধু এন হবে না। তাই যেহেতু ডিম্বাণু থেকে ডাইরেক্ট ভ্রূণ তৈরি হচ্ছে, তাহলে তুমি আমাকে বলো এখান থেকে যে নতুন উদ্ভিদ তৈরি হবে সেটা কি হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে? কমন সেন্স ইউজ করো ভাই, শুক্রাণু এখানে নাই তো শুক্রাণু যদি নাই তাহলে ডিম্বাণুতে এন, তো ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হওয়া মানে হচ্ছে নতুন উদ্ভিদটাও এন হবে। সো নতুন উদ্ভিদ কি হয়? হ্যাপ্লয়েড হয়। কমন সেন্স ইউজ করো, তাহলেই বুঝবা। ও অনুর্বর হয়। অনেকে অনুর্বর শব্দটা বুঝে না। অনুর্বর মানে হচ্ছে তেমন বংশবৃদ্ধি করতে পারে না, মানে যে নতুন উদ্ভিদ হবে সে তেমন বেশি বংশবৃদ্ধি করতে পারবে না, অনুর্বর টিপসের। ঠিক আছে, এটাই বোঝাতে যাচ্ছে যে ডিম্বাণু থেকে যেহেতু ভ্রূণটা তৈরি হচ্ছে আর ভ্রূণ থেকে যেহেতু নতুন উদ্ভিদ তৈরি হবে, এটা হ্যাপ্লয়েডই হবে। বুঝাই যাচ্ছে, দেখো ডিম্বাণু এন, তো নতুন উদ্ভিদটাও হ্যাপ্লয়েডই হবে, এন হবে এবং অনুর্বর হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। এবং মনে রাখবা এখানে কিন্তু অবশ্যই যে ডিম্বকটা থাকবে, ডিম্বক বীজে পরিণত হবে, এটা মাথায় রাখবা। ডিম্বক বীজে পরিণত হবে, মানে পার্থেনোজেনেসিসে কিন্তু স্বাভাবিক যে পার্থেনোজেনেসিস হয় ন্যাচারালি ওখান থেকে ডিম্বক বীজে পরিণত হবে, এটা কোনো সমস্যা না। তাহলে পার্থেনোজেনেসিস শব্দটা তোমরা বুঝতে পারছো। ভার্জিন মানে নিষেক হওয়া ছাড়া বলতে কি বোঝাচ্ছে? শুক্রাণুর দরকার নেই, শুক্রাণু ছাড়াই ডিম্বাণু থেকে ডাইরেক্ট ভ্রূণ তৈরি হবে, ডিম্বাণু থেকে তৈরি হবে, মাথায় রাখবা। আর এই জন্য নতুন উদ্ভিদটাও হ্যাপ্লয়েড হবে, যেহেতু শুক্রাণু আসতেছে না, আর ডিম্বকটা বীজে পরিণত হবে। এখন যেটা বেশি গুরুত্বপূর্ণ, পার্থেনোজেনেসিস টু টাইপস, এখান থেকে প্রশ্ন আসে। পার্থেনোজেনেসিস টু টাইপস, একটা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, আর একটা হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। তোমরা সংজ্ঞাও শিখবা, উদাহরণও মনে রাখবা, কারণ দুটোটাই গুরুত্বপূর্ণ। ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস একদম সোজা, ডিপ্লয়েড আর একটা হচ্ছে হ্যাপ্লয়েড। তোমরা তো ডিপ্লয়েড মানেও বুঝো, হ্যাপ্লয়েড মানেও বুঝো। আচ্ছা, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস এই জিনিসটা আমি বুঝাই। সেটা হচ্ছে নর্মালি তোমরা জানো যে পার্থেনোজেনেসিস কোত্থেকে হয়? ডিম্বাণু থেকে। নিষেক শুক্রাণু লাগবে না, তাহলে পার্থেনোজেনেসিস তৈরি হবে কোথায়? ডিম্বাণু থেকে। তাহলে এখানে আমার মেইন জিনিসটা কি? ডিম্বাণু। এখন ডিম্বাণু তো তৈরি হইতে হবে আগে। এখন সাপোজ ডিম্বাণুটা তৈরি হচ্ছে সেটা যদি এন হয়, মানে হ্যাপ্লয়েড হয়, তখনই এটাকে বলা হয় হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। মানে খেয়াল রাখবা যে ডিম্বাণুটা আমরা নিচ্ছি সেই ডিম্বাণুটার প্রকৃতি কীরকম, সেটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড। যদিও আমরা জানি ডিম্বাণুকে হ্যাপ্লয়েড হয়, বাট কিছু ক্ষেত্রে ডিম্বাণু ডিপ্লয়েডও হইতে পারে। এখানে শুক্রাণু আসবে না, বিকজ এখানে নিষেক লাগবে না। তো এখন ডিম্বাণু যেটা তৈরি হবে সেটা যদি হ্যাপ্লয়েড হয়, এবং ওই হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে যদি তোমার ভ্রূণ তৈরি হয়, ওটাই হবে তোমার হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। আর বলো হ্যাপ্লয়েড ডিম্বাণু কখন তৈরি হবে? যদি মিওসিস হয়, কারণ আমরা জানি মিওসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় বিদায় ডিম্বাণু হ্যাপ্লয়েড হয়। তাই আমি এখানে লিখব ডেফিনেশনটা এরকম: মিওসিসের ফলে সৃষ্ট ডিম্বাণু হ্যাপ্লয়েড হয় এবং
হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে এবং হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াই হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। সোজা ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াই হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। মিওসিসের কারণেই তো ডিম্বাণু হ্যাপ্লয়েড হবে, মানে এন হবে, এবং ওখান থেকেই ভ্রূণ সৃষ্টি হবে, হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকেই সৃষ্টি হবে। এক্সাম্পল খুবই গুরুত্বপূর্ণ, দুইটা এক্সাম্পল খুবই গুরুত্বপূর্ণ, সাইন্টিফিক নেম দিয়ে মনে রাখতে হবে। একটা হচ্ছে সোলানাম নাইগ্রাম, সোলানাম নাইগ্রাম। আর একটা বৈজ্ঞানিক নাম হচ্ছে অর্কিস ম্যাকুলেটা। এখান থেকে কিন্তু প্রশ্ন ইয়াতে আসবে, ভার্সিটিতে আসছে। আমি প্রশ্ন করলেই দেখবা ভার্সিটিতে এই জায়গা থেকে প্রশ্ন আসছে। ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস একদম সোজা। দেখো সৃষ্ট ডিম্বাণু হ্যাপ্লয়েড না হয়ে ডিম্বাণুটা ডিপ্লয়েড হবে। এখন তোমরাই আমাকে বলো ডিম্বাণু ডিপ্লয়েড কখন হয়? যদি মিওসিস হয় না, মাইটোসিস হয়। তাহলে এখানে লিখবা মাইটোসিসের ফলে ডিম্বাণু টয়েস এন হয়, এবং ওই ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াই হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। এক্সাম্পল মাথায় রাখবা, এক্সাম্পল এখানে দুইটা, একটা হচ্ছে পার্থেনিয়াম কি যে আর্জেন্টাম, পার্থেনিয়াম আর্জেন্টেটাম, এবং আরেকটা হচ্ছে টেরাক্সাকাম এলভিডাম। এই এক্সাম্পল মানে ভালোভাবে পড়তে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, এখান থেকে প্রশ্ন আসবেই। সো ভালোভাবে মাথায় রাখবা যে বলবে নিচের কোনটিতে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস দেখা যায়, অপশনে এই দুইটার মধ্যে একটা দিবে। নিচের কোনটিতে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, অপশনে এই দুইটার মধ্যে একটা দিবে। তো তোমাদেরকে আমি পার্থেনোজেনেসিস বললাম। এখন অনেক সময় দেখবা পার্থেনোজেনেসিস না বলে পার্থেনোকার্পি বলবে। পার্থেনোকার্পি, হোয়াট ইজ পার্থেনোকার্পি? কার্পি শব্দটা অনেকটা থেরাপির সাথেই মিলে, কার্পি থেরাপি, তাই না? থেরাপি দিতে গেলে আমরা অনেক কিছু ইউজ করি। ঠিক সেম ভাবে এই পার্থেনোকার্পি মানে এমন একটা প্রসেস যেখানে হরমোন প্রয়োগ করে বীজহীন ফল তৈরি করাকেই বোঝায়। বীজহীন মানে অনেক সময় দেখবা যে কোনো ফলগুলোতে বীজ হয় না, এটাই হচ্ছে পার্থেনোকার্পি। মানে অনেক সময় দেখবা কোনো ফলে বীজ হয় না, যেমন তরমুজে দেখতে পারো, কলাতেও দেখতে পারো। এগুলো আসলে কৃত্রিমভাবে হরমোন প্রয়োগ করে বীজহীন ফল তৈরি করা যায়, এবং কৃত্রিম হরমোন প্রয়োগ করে বীজহীন কি লিখছি, তৈরি ফল না, এটা ফল তৈরি করাকে বলবো, বীজহীন ফল তৈরিটাকে বলে পার্থেনোকার্পি। ডেফিনেশন শিখে রাখবা। আচ্ছা, আমরা একটু আগে শিখছি পার্থেনোজেনেসিস, একটু খেয়াল করবা। আমরা একটু আগে কি শিখছি? পার্থেনোজেনেসিস। পার্থেনো শব্দটা বাদ দিয়েছি। এখন পার্থেনোর জায়গায় আমি এখানে শুধু একটা জিনিসই লাগাবো, অ্যান্ড্রো। তো ভাইয়া অ্যান্ড্রোজেনেসিস মানে কি? দেখো অ্যান্ড্রোজেনেসিস হচ্ছে পার্থেনোজেনেসিস উল্টা বলতে ভাইয়া। পার্থেনোজেনেসিস আমরা দেখছি নিষিক্ত হওয়া ছাড়াই ডিম্বাণু ভ্রূণে কনভার্ট হয়েছে, আর এখানে হবে উল্টাটা, নিষিক্ত হওয়া ছাড়া শুক্রাণু ভ্রূণে পরিণত হবে। খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে নিষেক ছাড়া, মানে এটা পার্থেনোজেনেসিসের একদম উল্টা। নিষেক ছাড়া শুক্রাণু ভ্রূণে পরিণত হওয়া। একটু আগে আমরা পার্থেনোজেনেসিসে যেটা পড়ছি সেটা ছিল নিষেক ছাড়া ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়েছে, আর এখানে শুক্রাণু ভ্রূণে পরিণত হয়েছে, তাই এটার নাম অ্যান্ড্রোজেনেসিস। তাই এটা না, এবং এক্সাম্পল মারাত্মক ইম্পর্টেন্ট। এটার এক্সাম্পল শুধু একটাই, সেটা হচ্ছে তামাক গাছ। তোমরা তামাক শব্দটা যখন শুনো তখন তোমরা নিকোটিনের একটা কি পাও, একটা নিকোটিনের একটা ওয়ার্ড শুনে থাকো, নিকোটিন। তাই এটার নাম হচ্ছে নিকোটিয়ানা। তো একদম মনে রাখবে, নিকোটিয়ানা টাবাকাম। তামাকের ইংরেজি নাম কি? টোবাক্কো না? তাই দেখো এখানে টাবাকামও আছে, টাবাকাম, এটাকে বলে তামাক। তো মনে রাখবা
এখানে অ্যান্ড্রোজেনেসিস দেখা যায়। খুবই গুরুত্বপূর্ণ না এটা? খুবই গুরুত্বপূর্ণ, হট কিন্তু, খুবই গুরুত্বপূর্ণ, হট কিন্তু, সো মাথায় রাখবা। ওকে, দেখো এখানে অনেক কিছুই পড়াচ্ছি, আজকে চ্যাপ্টারটা একটু শেষ করতে হবে, তাই ক্লাস লিংথি হচ্ছে, কিছু করার নাই। তো এখন দেখো আরও অনেক কিছুই এখানে জানতে হবে যেগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। বারবার বলতেছি তোমাদের পরীক্ষা যদি শর্ট সিলেবাসে হয় কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কোনো কিছু বাদ দেওয়া যাবে না যদি শর্ট সিলেবাসে হয়। এখানে একটা জিনিস তুমি জাস্ট মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে কৃত্রিম পার্থেনোজেনেসিস, মানে কৃত্রিমভাবে কিভাবে পার্থেনোজেনেসিস করা হয়। কৃত্রিম পার্থেনোজেনেসিস, কৃত্রিমভাবে যেটা করা হয় সেটা হচ্ছে, আমরা পার্থেনোজেনেসিস মানে তো আগে জানি, তাই আমি পার্থেনোজেনেসিস মানেটা বুঝাচ্ছি। সেটা হচ্ছে নিষেক ছাড়া ডিম্বাণু থেকে ভ্রূণ, নিষেক ছাড়া ডিম্বাণু থেকে ভ্রূণ, তাই না? এটাই তো পার্থেনোজেনেসিস, ডিম্বাণু থেকে কি নিষেক ছাড়াই ভ্রূণ। এখন এটা অনেক সময় নিজে নিজে না করে কৃত্রিমভাবে আমাকে করাইতে হয় আর কি, তো কৃত্রিমভাবে আমাকে করাই। তো মনে রাখবা ডিম্বাণু থেকে তখনই ভ্রূণ সৃষ্টি হয় যখন এই উদ্দীপনা সৃষ্টিকারী কিছু পদার্থ নিঃসরিত হয়, এটা প্রাকৃতিকভাবে হয়। উদ্দীপনা সৃষ্টিকারী পদার্থ এটা প্রাকৃতিকভাবে হয়, বাট যদি প্রাকৃতিকভাবে না হয় তাহলে আমরা ওই সেম জিনিসটা কৃত্রিমভাবে করাতে পারি। প্রাকৃতিকভাবে নর্মালি হয়, আমরা প্রাকৃতিকভাবে যেটা হয় সেটা যদি না হয় তখন আমরা কৃত্রিমভাবে করে থাকি এটা। তো ওই উদ্দীপনা সৃষ্টিকারী পদার্থ, তো লিখবা উদ্দীপনা সৃষ্টিকারী পদার্থ, উদ্দীপনা সৃষ্টিকারী পদার্থ প্রয়োগ করে, কৃত্রিমভাবেই করতেছি। হ্যাঁ, নিষেক ছাড়া ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া। নর্মালি এই উদ্দীপনা সৃষ্টিকারী পদার্থ এটা ন্যাচারালি হয়, ওই যে আমরা পার্থেনোজেনেসিস ন্যাচারালি দেখলাম না, দুইটা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, এগুলো ন্যাচারালি হয়। কিন্তু সাপোজ হয় নাই, তখন তোমার করতে হচ্ছে, তখন তুমি ওইটাকে কপি করে কৃত্রিমভাবে করতেছো আর কি, উদ্দীপনা সৃষ্টিকারী পদার্থটা প্রয়োগ করে ডিম্বাণু থেকে কি তৈরি করতেছো, ভ্রূণ তৈরি করতেছো। কিভাবে করা হয় এটা জানাটাও জরুরি। কিভাবে তুমি এটা করতে পারো? এক নাম্বার, তুমি এক্স রে প্রয়োগ করে করতে পারো, এক্স রে প্রয়োগ করে করতে পারো, এক্স রে তো চিনো তাই না? দুই নাম্বার সেটা হচ্ছে ভেলভিটান জাতীয় পদার্থ প্রয়োগ করে করতে পারো। তিন নাম্বার, ইমাস্কুলেশনের পর পরাগায়ন বিলম্বিত করে। এটা ইমাস্কুলেশন মানে তোমরা আপাতত জানবো না, এই ইমাস্কুলেশনটাও কিন্তু জানাটা জরুরি। আপাতত ইমাস্কুলেশন জানার দরকার নাই, ইমাস্কুলেশনের পর পরাগায়ন বিলম্বিত করে। ইমাস্কুলেশন আপাতত জানার দরকার নেই, বাট জানাটা জরুরি কারণ এটা পরীক্ষায় আসছে, ঠিক আছে? পরাগায়ন বিলম্বিত করে, এটা ইমাস্কুলেশন আমরা এখনই একটু পরে জানবো। তো এটাই হচ্ছে কৃত্রিম পার্থেনোজেনেসিস, যেখানে উদ্দীপনা সৃষ্টিকারী পদার্থ প্রয়োগ করে নিষেক ছাড়া, মানে এটা তুমি কৃত্রিমভাবেই তো করতেছো তাই না? ন্যাচারালি তো এই জিনিসটা হচ্ছে না, ন্যাচারালি হয়তো বাট হচ্ছে না, বিধায় তুমি এটা, বা তুমি চাচ্ছ এটা তুমি নিজেই কৃত্রিমভাবে করতে। সো সেম পদার্থটা তুমি কৃত্রিমভাবে তৈরি করে এটা প্রয়োগ করে ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি করতেছো। আর এটা কিভাবে করা যায়, উদ্দীপনাগুলো কিভাবে সৃষ্টি করা যায়, এই যে এক্স রে প্রয়োগ করে, ভেলভিটান জাতীয় পদার্থ প্রয়োগ করে, ইমাস্কুলেশনের পর পরাগায়ন বিলম্বিত করে, ঠিক আছে? এটাই হচ্ছে আর কি। কিছু টার্ম না জানলেই নয় যেগুলো পরীক্ষায় আসে, কিছু টার্ম না জানলেই নয় যেগুলো পরীক্ষায় আসে। সেরকম একটা টার্ম হচ্ছে অ্যাপোস্পোরি। অ্যাপোস্পোরি, হোয়াট ইজ অ্যাপোস্পোরি? What is apospori? What is apospori? What is apospori? অ্যাপোস্পোরি মানে হচ্ছে, তোমরা জানো যে ভ্রূণথলির ভিতরে ডিম্বাণু থাকে, মানে ভ্রূণথলি থেকেই ডিম্বাণু সৃষ্টি হয়। এখন ভ্রূণথলি যদি ডিপ্লয়েড হয় ডিম্বাণুটাও ডিপ্লয়েড হবে, ভ্রূণথলি যদি হ্যাপ্লয়েড হয় ডিম্বাণুটাও হ্যাপ্লয়েড হবে। তো এখন বলতেছে এই ভ্রূণথলিটা
কোত্থেকে সৃষ্টি হয় সেটাও আমি দেখাইছি। ভ্রূণথলি সৃষ্টি হয়েছে কোত্থেকে মনে আসো তো? নিউসেলাস থেকে। নিউসেলাস থেকে সৃষ্টি হয়েছিল কিনা আমি দেখাইছিলাম। ফার্স্ট তো শুরু করছো এটাই দিয়ে। ভ্রূণথলিটা সৃষ্টি করছে আমি নিউসেলাসের একটা কোষ, বড় কোষ, আচ্ছা আর্কিওস্পোরিয়াল কোষ থেকে। তাহলে এখন দেখো যে জায়গা থেকে ভ্রূণথলিটা তৈরি হচ্ছে সেটা যদি ডিপ্লয়েড হয়, মানে ভ্রূণথলিটা যদি ডিপ্লয়েড হয় তাহলে ডিম্বাণুটাও ডিপ্লয়েড হবে। আর ওই ডিপ্লয়েড ডিম্বাণু যদি নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি করে ওটাকেই বলা হয় অ্যাপোস্পোরি। তাহলে এখানে কিন্তু ঘটনা আছে, সেটা হচ্ছে আমি যদি এভাবে লিখি ডিম্বকের দেহকোষ। ভাইয়া দেহকোষ বলতে সেটা হতে পারে ডিম্বক ত্বক, হতে পারে নিউসেলাস, দেহ থেকে ডিপ্লয়েড ভ্রূণথলি সৃষ্টি হয়। ডিপ্লয়েড ভ্রূণথলি, তাহলে ভ্রূণথলিটা কি দেখো, সৃষ্টি হয়। তাহলে ভ্রূণথলিটা কিন্তু ডিপ্লয়েড। হ্যাঁ, এখন ওই ডিপ্লয়েড ভ্রূণথলি থেকে কিন্তু আবার নিষেক ছাড়া, মানে ডিপ্লয়েড ভ্রূণথলি থেকে ডিপ্লয়েড ডিম্বাণু তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এখানে লিখছে ডিপ্লয়েড ভ্রূণথলির ডিপ্লয়েড যে ডিম্বাণু, ডিপ্লয়েড ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়ায় হচ্ছে অ্যাপোস্পোরি। তাহলে সহজ ভাষায় অ্যাপোস্পোরি বলতে বোঝাচ্ছে ডিপ্লয়েড ভ্রূণথলির ডিপ্লয়েড ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া। সহজ ভাষায় মানে সব কিছু ডিপ্লয়েড, ডিপ্লয়েড ডিম্বাণুটাও ডিপ্লয়েড। আর এখানে নিষেক হবে না, কারণ আমরা এখন কিন্তু অন্য ধরনের জনন পড়তেছি। আগে পড়ছি যৌন জনন, যেটা হচ্ছে নিষেক, তারপর পড়ছি অযৌন জনন, এখন পড়তেছি পার্থেনোজেনেসিস বা বিভিন্ন অংশ যেখানে নিষেক ছাড়াই শুক্রাণু ডিম্বাণু ভ্রূণ হয়ে যাচ্ছে। তো এখানে নিষেকের কথা আসবে না, তাই আমরা সবসময় এখানে নিষেক ছাড়া কথাগুলো ইউজ করতেছি, তো মাথায় রাখবা। তাহলে অ্যাপোস্পোরি মানে কি, ডিপ্লয়েড ভ্রূণথলির ডিপ্লয়েড ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে অ্যাপোস্পোরি। এটার এক্সাম্পল অবশ্যই মনে রাখতে হবে। এই উদ্ভিদটা সাইন্টিফিক নেম, এটা আসতে পারে পরীক্ষায়, বলবেন নিচের কোন উদ্ভিদে অ্যাপোস্পোরি দেখা যায়? এই উদ্ভিদে অ্যাপোস্পোরি দেখা যায়। তারপরটা হচ্ছে অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। হোয়াট ইজ দিস? অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, হোয়াট ইজ দিস? অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, হোয়াট ইজ দিস? এটার সাথে এটার পার্থক্য করলেই তুমি বুঝে যাবা। আমি এখানে একটু মডিফাই করলেই তুমি বুঝবা। দেখো সেটা তুমি এখানে দেখো, ডিপ্লয়েড ভ্রূণথলির ডিপ্লয়েড ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে অ্যাপোস্পোরি, ঠিক আছে না? বাট অ্যাডভেন্টেটিভ ডিম্বাণু হচ্ছে এই যে ভ্রূণথলি এখানে সৃষ্টি হয়েছে, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনিতে ভ্রূণথলি সৃষ্টি হবে না, ডাইরেক্ট ভ্রূণথলি সৃষ্টি হবে না। তো ভ্রূণথলি সৃষ্টি হওয়া ছাড়াই যে ঘটনাটা হবে এটাই হচ্ছে অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। তাহলে আমি যদি একটু এডিট করি, দেখো এই দেখো ডিম্বকের দেহকোষ থেকে, এই দেখো আমি মুছে দিচ্ছি, এই ডিম্বকের দেহ কোষ হতে ভ্রূণথলি গঠন হওয়া ছাড়াই ডিম্বাণু নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া। এটাই হচ্ছে অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি। জাস্ট এটার সাথে এটা পার্থক্যটা দেখো, এটাতে ভ্রূণথলি গঠন হয়েছে, এটাতে ভ্রূণথলি গঠন হচ্ছে না, জাস্ট এই পার্থক্যটা এটাই, বাকি সবগুলো ঠিক আছে।
ওকে, বাকি সবগুলো ঠিক আছে। এটার এক্সাম্পল নাই বইয়ে, তাই আমিও দিচ্ছি না। তারপরটা হচ্ছে অ্যাপোগেমি। অ্যাপোগেমি অ্যাপোগেমি হচ্ছে, তুমি দেখো এখানে ডিম্বকের দেহকোষ থেকে ভ্রূণথলি গঠন হচ্ছে, ভ্রূণ সৃষ্টি হচ্ছে। বাট অ্যাপোগেমিতে কি হবে, ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির ভিতরে তোমরা জানো ডিম্বাণু আছে, প্রতিপাদক কোষ আছে, সহকারী কোষ আছে, সব কিছু আছে না। বাট অ্যাপোগেমিতে কি হয়, ডিম্বাণুর সাথে ডিম্বাণু থেকে সৃষ্টি হবে না, ডিম্বাণু ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো থেকে সৃষ্টি হবে। তো নর্মালি তো আমরা জানি যে ডিম্বাণু থেকেই মূলত নিষেক ছাড়াই ডিম্বাণু থেকেই সৃষ্টি হয়। বাট এই ক্ষেত্রে ডিম্বাণু থেকে সৃষ্টি হবে না। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির যে কোনো কোষ থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া অ্যাপোগেমি। খুবই ইম্পর্টেন্ট, ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া অ্যাপোগেমি। দেখো নর্মালি তো আমরা সবসময় পড়ে আসতেছি যে ডিম্বাণু থেকে ভ্রূণথলির ভিতরে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকেই হয়, ডিম্বাণু থেকেই তো হয়। বাট ভ্রূণথলির ডিম্বাণু বাদ দিয়ে যদি বাকিগুলা বলে প্রতিপাদক কোষ, সেকেন্ডারি প্রতিপাদক কোষ, সহকারী কোষ, এই জায়গাগুলো থেকে হয়, তাহলে এটাকে বলে, এটা এক্সাম্পল অবশ্যই মনে রাখবা, এটা পরীক্ষায় আসছে। এক্সাম্পল হচ্ছে এলিয়াম, এটার এক্সাম্পল হচ্ছে এলিয়াম, অবশ্যই মনে রাখবা, এটা পরীক্ষায় আসছিল যে এলিয়াম। তাহলে অ্যাপোগেমি নিচের কোন উদ্ভিদে দেখা যায়, এলিয়াম। অ্যাপোগেমি মানে কি, ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির অন্য যে কোনো কোষ থেকেই ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে এলিয়াম। ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে কি, এলিয়াম। ওকে, তারপর অ্যাপোগেমি বাদে এবার আমাকে একটু দেখাইতে হবে অ্যাগামোস্পার্মি। এটা দেখো, অ্যাগামোস্পার্মি মানে হচ্ছে এই পর্যন্ত যা যা পড়ছি, মানে পার্থেনোজেনেসিস, প্লাস অ্যাপোস্পোরি, প্লাস অ্যাপোগেমি, প্লাস অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি, এই সবগুলোকেই বলা হয় একত্রে অ্যাগামাস। দেখো আমরা এতক্ষণে এগুলো পড়ছি, পার্থেনোজেনেসিস পড়ছি, অ্যাপোস্পোরি পড়ছি, অ্যাপোগেমি পড়ছি, অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি পড়ছি। তো অ্যাকচুয়ালি এটা বুঝাতে যাচ্ছে, অ্যাপোস্পার্মি বুঝাতে যাচ্ছে এই যে নিষেক ছাড়া যে ডিম্বাণু থেকে যে আমরা কি পাচ্ছি, ডিম্বাণু থেকে যে ভ্রূণগুলা পাচ্ছি, এই নিষেক ছাড়াই ডিম্বাণু থেকে ভ্রূণ হওয়ার প্রক্রিয়াগুলোকে একসাথে বলা হয় অ্যাগামোস্পার্মি। দেখো পার্থেনোজেনেসিস মানে হচ্ছে নিষেক ছাড়া ডিম্বাণু থেকে ভ্রূণ, অ্যাপোস্পোরি তাও দেখো নিষেক ছাড়া ভ্রূণ, মানে এক কথায় নিষেক ছাড়া ভ্রূণ তৈরি। তাহলে অ্যাপোস্পোরি এক কথায় মানে কি, নিষেক ছাড়া ভ্রূণ তৈরি, এটাই বোঝাচ্ছে। সবগুলোতেই তুমি দেখো আমরা নিষেক ছাড়াই ভ্রূণ পাইছি। পার্থেনোজেনেসিসে নিষেক ছাড়া ভ্রূণ, অ্যাপোস্পোরিতেও নিষেক ছাড়া ভ্রূণ, অ্যাপোগেমিতেও নিষেক ছাড়া ভ্রূণ, অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনিতে নিষেক ছাড়া ভ্রূণ। মানে এখানে শুক্রাণু ডিম্বাণুকে একসাথে মিলতে হয় নাই, তো এই নিষেক ছাড়াই যে ভ্রূণ তৈরি হচ্ছে, সবগুলোকে একসাথে বলা হয় অ্যাগামোস্পার্মি। কি, অ্যাগামোস্পার্মি। আচ্ছা, তারপর আরেকটা জিনিস এখানে মনে রাখতে পারো, সেটা হচ্ছে এই যে অ্যাগামোস্পার্মিগুলো দেখতেছ, এটাকে আরেকটা জিনিস মনে রাখবে, এটা হচ্ছে সিউডোগ্যামি। হোয়াট ইজ সিউডোগ্যামি? সিউডোগ্যামি হচ্ছে এই যে অ্যাগামোস্পার্মিতে যে জিনিসগুলো ঘটতেছে, এগুলা তো অটোমেটিকলি হচ্ছে, কিন্তু এগুলা করার জন্য যদি কোনো উদ্দীপনা লাগে বা অনুপ্রেরণা লাগে, তো তখন ওই ধরনের প্রসেসকে বলে সিউডোগ্যামি। তার মানে এই যে অ্যাগামোস্পার্মি অনুপ্রেরণা সৃষ্টির জন্য পরাগায়ন আবশ্যকীয় হলে
এটাকেই বলা হয় সিওডোগামি। জাস্ট ডেফিনেশনটা মনে রাখবা, কারণ পরীক্ষায় আসলে ডেফিনেশনটাই আসবে। তাহলে সিওডোগামি কি? যদি এই অ্যাগামাস্পার্মির অনুপ্রেরণা সৃষ্টির জন্য পরাগায়ন দরকার পড়ে। নর্মালি যেগুলো পরাগায়ন দরকার পড়তেছে না, বা যদি পরাগায়ন আবশ্যক হয়ে পড়ে তখন এটাকে বলে সিওডোগামি। পরীক্ষার ডেফিনেশনটা আসবে, বলবে যে এই ডেফিনেশনটা লিখবে, বলবে যে এটা কিসের ডেফিনেশন, তা আনসার আসবে সিওডোগামি, আনসার হবে সিওডোগামি। তো আমরা প্রায় শেষের দিকে, আমাদের জাস্ট আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। তা আমি এখন একটু উদ্ভিদের কৃত্রিম প্রজননটা একটু বলতেছি, একটু খেয়াল করবা। উদ্ভিদের কৃত্রিম প্রজনন শেষ করলেই শেষ হয়ে যাবে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। তো উদ্ভিদের কৃত্রিম প্রজননটা আমি একটু মুখে বলতেছি। মুখে বলতে কৃত্রিম প্রজনন মানে তো বুঝো, সেটা হচ্ছে যখন আমরা দুইটা ভিন্ন বৈশিষ্ট্যের উদ্ভিদের মধ্যে প্রাকৃতিকভাবে না করে নিয়ন্ত্রিত উপায়ে পরাগায়ন ঘটিয়ে তখন উন্নত জাত তৈরি করব। আমরা কৃত্রিম প্রজনন কেন করি? যাতে আমরা একটা উন্নত জাত উদ্ভাবন করতে পারি, একটা বেটার একটা জাত উদ্ভাবন করতে পারি। তো অবশ্যই এই জন্য দুইটা ভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করাইতে হয়, ক্রস করাই একটা নতুন একটা জাত উদ্ভাবন করি, এটা হচ্ছে কৃত্রিম প্রজনন। তো এই উদ্ভিদে কৃত্রিম প্রজননের কিছু উপায় আছে, যেমন আমরা এই উপায়গুলো করতে পারি। নাম্বার 1, আমরা সংকরায়ন করতে পারি। সংকরায়ন করে উদ্ভিদের প্রজনন করাতে পারি। আমরা মিউটেশন করতে পারি, মিউটেশন করে কৃত্রিম প্রজনন করাতে পারি। আমরা নির্বাচন করতে পারি, সিলেকশন, নির্বাচন করে আমরা উদ্ভিদে কৃত্রিম প্রজনন করাতে পারি। বাট আমাদের বইয়ে এই সংকরায়ন নিয়ে একটু কথা বলা আছে। এই সংকরায়ন নিয়ে আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। সংকরায়নের বৈশিষ্ট্য তোমাদেরকে জানতে হবে। সংকরায়ন মানে হচ্ছে ভিন্নতর জিন বৈশিষ্ট্য মণ্ডিত 2 বা ততোধিক উদ্ভিদের মধ্যে যে আমরা ক্রস করাই, ওই ক্রস করানোর ফলে যে নতুন সংকর জীব তৈরি হয়, ওটাই হচ্ছে সংকরায়ন। এবং মনে রাখবা যে জীবের মধ্যে আমরা ক্রস করাচ্ছি তাদের মধ্যে ভিন্ন জিনগত বৈচিত্র্যতা থাকতে হবে, মানে জিনগত বৈচিত্র্যতা থাকতে হবে। জিনগত বৈচিত্র্য না থাকলে তো আমরা নতুন বৈচিত্র্য সম্বলিত কোনো উদ্ভিদ পাবো না বা উন্নত জাত পাবো না। তো এই জন্য ডেফিনেশনগুলো বইয়ে আছে, তোমরা তো জাস্ট বই থেকে ডেফিনেশনটা শিখবা। তো সংকরায়নের মধ্যে যে কৌশলটা যদি আমি একটু বলি, 1 নাম্বার হচ্ছে প্যারেন্ট নির্বাচন, মানে তুমি কোন গাছটা তৈরি করবা, পিতা মাতা নির্বাচন বা একটা মাতৃ উদ্ভিদ নির্বাচন, এটা নির্বাচন করতে হবে। তারপর দেখো প্যারেন্টের কৃত্রিম স্বপরাগায়ন। ভাই কৃত্রিম স্বপরাগায়ন বলতে কি বোঝাচ্ছে? সেটা হচ্ছে স্বপরাগায়নের মাধ্যমে আমরা কোনো জিনিসকে বিশুদ্ধ বা হোমোজাইগাস করি। মনে একবার আমরা মেন্ডেল যখন পড়ি, মেন্ডেল সবসময় প্যারেন্টগুলো সবসময় বিশুদ্ধ নিত, আর বিশুদ্ধ বা হোমোজাইগাস আমরা স্বপরাগায়নের মাধ্যমে করতে পারি, কৃত্রিম স্বপরাগায়ন করে, এটা মেন্ডেল করত। 3 নাম্বারটা মারাত্মক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটা হচ্ছে প্যারেন্টের ইমাস্কুলেশন। এই যে ইমাস্কুলেশন, এই ইমাস্কুলেশন কথাটাই আমি বলছিলাম তোমাদেরকে, ইমাস্কুলেশন জানাটা জরুরি। হোয়াট ইজ ইমাস্কুলেশন? ইমাস্কুলেশন মানে হচ্ছে ফুল যদি উভলিঙ্গ হয়, মানে পুরুষেরটাও পুংস্তবক থাকে, যদি স্ত্রী স্তবক থাকে, তো আমরা কি করব, এখান থেকে পুংস্তবকটাকে সরাই ফেলবো, শুধু স্ত্রী স্তবকটা রাখবো। কারণ উভলিঙ্গ ফুলটাকে আমাকে স্ত্রী ফুল করতে হবে। তো উভলিঙ্গ যে ফুল, সেখান থেকে যদি আমি পুরুষের স্তবকটা ফেলাই দিই, মানে পুংকেশরগুলো ফেলাই দিই, এই যে পুংকেশর সরিয়ে ফেলা, এটাকেই বলা হয় ইমাস্কুলেশন। পুংকেশর সরিয়ে ফেলাটাকে বলা হয় ইমাস্কুলেশন। এটা পরীক্ষায় আসে, আর লিখতে পারো ফুল উভলিঙ্গ হলে, উভলিঙ্গ মানে তো বুঝো, মানে পুরুষ এবং স্ত্রী দোনোটা থাকলে, পুংকেশর এবং স্ত্রী কেশর দোনোটা থাকলে, ফুল উভলিঙ্গ হলে পরিপক্ব হওয়ার আগেই পুষ্প থেকে পুংকেশর সরিয়ে ফেলা, ফেলাকেই ইমাস্কুলেশন বলে। পুংকেশর সরিয়ে ফেলাকে, এটা কেন করা হয়?
এটা জানাটা জরুরি। ইমাস্কুলেশন কেন করা হয়? কেন করা হয়? কেন করা হয়? কারণ এটা যদি করি তাহলে স্বপরাগায়ন ঘটবে না। এটা পরীক্ষায় আসবে যে ইমাস্কুলেশন কেন করা হয়? স্বপরাগায়ন না ঘটার জন্য। এখন চিন্তা করো, তুমি ক্রস করাতে চাচ্ছ, এখন তুমি ক্রস করাতে গিয়ে যদি দেখো ওই উভলিঙ্গ ফুলে পুরুষেরও আছে স্ত্রীর আছে, এখন তুমি ক্রস করাবে কিভাবে? কারণ তোমার তো লাগবে একটা পুরুষ ফুল, তোমার লাগবে একটা স্ত্রী ফুল, ঠিক আছে? সো তুমি যেহেতু ওখানে ক্রস করাতে চাচ্ছ, তাহলে তুমি চাইবা যে একটা ফুলে ইমাস্কুলেশন করে যে প্যারেন্টটা ধরবো আমরা, যে প্যারেন্ট উদ্ভিদটা নিব, সেটা যদি উভলিঙ্গ হয় সেটার পুরুষ ফুলটাকে বাদ দিয়ে দিব। কারণ ওই প্যারেন্ট ফুলটাকেই আমরা সমৃদ্ধ করতে চাচ্ছি, উন্নত জাত বানাতে চাচ্ছি। যদি প্যারেন্টের যে উভলিঙ্গ ফুল হয় তাহলে ওখান থেকে আমাকে অবশ্যই পুং কেশর ফেলাই দিতে হবে, শুধু স্ত্রী কেশরটা রাখতে হবে, যাতে অন্য একটা গাছ থেকে পুং কেশর এনে বা পরাগরেণু এনে এখানে নিষেধ করাইতে পারি। কারণ পুরুষ স্ত্রী দুটোটা থাকলে স্বপরাগায়ন হয়ে যাবে, ঠিক আছে? সো এই জন্য ইমাস্কুলেশন করা হয় যাতে স্বপরাগায়ন না ঘটে। শেষ। এখন আরও ধাপ আছে, এগুলো না জানলেও চলবে, জাস্ট ইমাস্কুলেশন জানার জন্য আমি এটা পড়াচ্ছি। ইমাস্কুলেশন কাকে বলে শিখবা আর কেন করা হয় শিখবা, এই দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট এটা পড়ার জন্য আমি এগুলো বলছি। তার 4 নম্বর লিখতে পারো ব্যাগিং করে, এগুলো জাস্ট একটু কমপ্লিট করার জন্য লিখতে পারো। 5 নম্বর লিখতে পারো ক্রসিং করে, 6 নম্বর লিখতে পারো তারপর লেভেলিং করে, এগুলো আমি আর বিস্তারিত পড়াচ্ছি না। 7 নম্বর লিখতে পারো বীজ সংগ্রহ করে, তারপর 8 নম্বর লিখতে পারো বীজ বপন করে ও বীজ বপন করার পর F1 উদ্ভিদের উদ্ভব ঘটে। তোমরা যদি জেনেটিক্স পড়ো তাহলে প্রথম বংশধর ক্রস করানোর পর আমরা সবসময় প্রথম বংশধর পাই। প্রথম বংশধরের মধ্যে যদি ক্রস করাও তাহলে আমরা আবার দ্বিতীয় বংশধর পাই, মানে F2 F1 বংশধরের ব্যবহার ও নতুন প্রকরণ সৃষ্টি। এগুলো জাস্ট কমপ্লিট করে, এগুলো তো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে? অ্যাডমিশনের জন্য এই জায়গা থেকে এই ইমাস্কুলেশন জানাটা বেশি জরুরি, আর ইমাস্কুলেশন কেন করা হয় এটা জানাটা জরুরি। তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ, তোমাদের আর কিছু জানার দরকার নাই। আমরা একটা পোস্ট দিয়ে আগামীকাল কয়টাই তোমরা পরীক্ষা দিবা সেটা আমরা ডিক্লেয়ার করব। আগামীকালই পরীক্ষাটা হবে, সেটা হচ্ছে উদ্ভিদ প্রজননের উপর পরীক্ষা হবে। তোমরা উদ্ভিদ প্রজনন ভালো করে পড়বা। আমি তো কয়টা লেকচার নিলাম, আজকে একটা, এর আগে 2টা ভিডিও আছে, তাহলে টোটাল 3টা ভিডিও দেখবা এবং অবশ্যই বই পড়বা এবং প্রশ্ন সলভ করবা, তাহলে তুমি ভালো রেজাল্ট করবা। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।